সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আজ পবিত্র শবে কদরের রাত। এই রজনীতে আপনাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে অনেক, অনেক কল্যাণ কামনা করছি মহান আল্লাহ তাআলার দরবারে এবং মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আ আমাদের ভবিষ্যতের দিনগুলো আরো সুন্দর করে দিক, এই রাষ্ট্রকে আরো সুন্দর করে দিক, সেই কামনা করি, সেই প্রার্থনা করি মহান আল্লাহ তাআলার দরবারে আজকের এই রাতে। আপনাদের সবাইকে এই রাতের বিশেষ কল্যাণ কামনা করি আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের ২ জন ব্যক্তিত্ব। একজনকে আমরা সকলেই চিনি, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি এবং সমাজ বিশ্লেষক, যার কথা শুনবার জন্য আ আ সকলেই মুখিয়ে থাকে। এটি ইতিমধ্যে আমরা জানি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব কে.এম. পাটোয়ারী, গণমাধ্যম, রাজনীতি ও সমাজ বিশ্লেষক এবং একই সাথে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আল মামুন চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। স্যার, আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে কথা বলবার জন্য। আমি প্রথমেই ডক্টর আব্দুল মামুন স্যার আপনার কাছে আসতে চাই। আপনি জানেন ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান প্রফেসর মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে সফরে রয়েছেন চীনে এবং আজকে অনেকগুলো ইস্যু উঠে এসেছে। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে করেছেন বিশ্বের বিভিন্ন তাবৎ আ ব্যক্তিবর্গের সাথে। একই সাথে স্যার এটিও জানেন আ আ আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীনতা দিবসে। অনেকগুলো ঘটনা একই সাথে হয়েছে। আমি সেই বিষয়টিতে পরে আসবো। তার আগে আমি যে বিষয়টিতে স্যার আপনার কাছে আসতে চাচ্ছি যে আপনি জানেন যে হাইনান প্রদেশে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটি বক্তব্য রেখেছেন এবং পরবর্তীতে সেখানে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার, উপপ্রধানমন্ত্রী উনার সাথে মিটিং হয়েছে চীনের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে এবং সেখানে বাণিজ্য অর্থনীতি ইস্যুতে কথা হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে আরো কিভাবে গম এবং সার রপ্তানির ইচ্ছা প্রকাশ করেছে রাস্তা থেকে। খাদ্য কৃষি সংস্থার মহাপরিচালক ওনার সাথে মিটিং হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার। নানা বিষয়ে কথা হয়েছে এবং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে পারি। বাংলাদেশের কোনো সরকার প্রধান যিনি চীনের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে সফরে গিয়েছেন এবং সেখানে প্রত্যাশার জায়গাটা জনগণের জন্য হয়তোবা অনেকটাই বাড়িয়ে তুলেছেন। আজকের এই বৈঠকগুলো বা আজকের এই আলোচনাগুলো যদি আমরা যদি পর্যালোচনা করি। তো স্যার এই বিষয়টিতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের জনগণের জন্য প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা কতটা তৈরি হচ্ছে আপনার কাছে মনে হয় এই সফরের মধ্যে? ধন্যবাদ জাফর ভাই। আপনার মাধ্যমে আজকে যারা এই অনুষ্ঠান পবিত্র মহিমান্বিত রজনীতে তাদের সকলকে শুভেচ্ছা ও সালাম। আমরা আশা করি আমাদের এই আলোচনাটা যদি ভালো একটা আলোচনা হয়, এর মাধ্যমে যদি দেশ জাতির কল্যাণ হয়, সেটিও একটা ইবাদতের মতোই গণ্য হবে। তো আমরা যে যাই করি আসলে মানবতার জন্য কাজ করি। তো আজকে চমৎকার একটা প্রশ্ন আপনি করেছেন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তিনি চায়না সফরে গিয়েছেন এবং সেখানে ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে কিভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে এবং তিনি অত্যন্ত কর্মব্যস্ত একটা দিন আজকে কাটিয়েছেন বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন মানে ব্যক্তিবর্গের সাথে তিনি কথা বলেছেন। এখন এই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চায়না সফর সফল ব্যর্থ হবে বা আমাদের বাংলাদেশের জন্য কি সাফল্য বয়ে আনবে বা জনগণের কি প্রত্যাশা সেটা যদি আমরা একটু কূটনৈতিকভাবে বিশ্লেষণ করি একটু বোঝার জন্য, তাহলে যে জিনিসটা প্রয়োজন যে চায়নার কাছে আমাদের কি চাওয়ার আছে এবং বাংলাদেশের কাছে চায়নার কি চাওয়া আছে এবং এই দুই চাওয়াটা মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে গ্লোবাল অন্য যতগুলো অ্যাক্টর আছে তারা কি ধরনের রোল প্লে করবে। এই কমপ্লেক্স একটা সিচুয়েশন এর মধ্য দিয়েই কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে সুফলটা বের করে আনার চেষ্টা করতে হবে আসলে। এখন প্রথমত আমরা একটু দেখি যে চায়নার কাছে আমাদের কি চাওয়ার আছে। প্রথমত আপনি দেখেন যে চায়না সবসময় আমাদের একটা উন্নয়নের অংশীদার।
এবং আমাদের বাংলাদেশে ইতিমধ্যেই চায়নার যে BRI প্রজেক্ট সেটাতে অংশ নিয়েছে এবং সেখানকার সেই প্রজেক্টের পর বিগত সরকারের সময় অনেকগুলো মেগা প্রজেক্ট চালু হয়েছে এই BRI প্রজেক্টের কারণে এবং সেখানে যে পরিমাণ প্রতিশ্রুত ঋণ দেওয়ার কথা ছিল তার মধ্যে বেশ কিছু ঋণ 4 বিলিয়নের মতো সেটা আমাদের ডিসবার্স হয়েছে এবং আরো প্রতিশ্রুত অর্থ যেটা এখনো ডিসবার্স হয়নি। এটা আমাদের প্রত্যাশা যে চায়নার কাছ থেকে আমরা যে প্রতিশ্রুত ঋণ BRI প্রজেক্টের মাধ্যমে সেটা যদি পাই তাহলে আমাদের এক্সিস্টিং মেগা প্রজেক্টগুলো যেমন সফল করা যাবে। পাশাপাশি বর্তমান ইন্টারিম সরকারের কিছু নতুন প্রজেক্ট বা প্রপোজাল আছে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং সেটা যদি সম্ভব হয় তাহলে আমাদের জিডিপি আরো অগ্রসর হবে কমপক্ষে 4% এর মতো অগ্রসর হবে। এখন এইজন্য আমাদের যেটা প্রজেক্ট আমাদের মাননীয় যেটা ফরেন মিনিস্টার তিনিও যেমনটা বলেছেন যে BRI প্রজেক্টে আমরা যেরকম চায়নার কাছে থেকে 3% এর সুদের পরিবর্তে আমরা সুদটা যেন 1% এ নেমে আসে সেইজন্য চায়নার কাছে আমরা একটু দাবি করবো আরকি। তবে এখানে একটা চ্যালেঞ্জ আছে যে এই BRI প্রজেক্টে শ্রীলঙ্কা এবং অন্য কয়েকটা রাষ্ট্র আছে। তাদেরকে চায়না কিন্তু 1% এ দেয়নি। সুতরাং বাংলাদেশকে সেটা দিবে কিনা সেটা একটা প্রশংসাপত্র। তবে আমরা আশা করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু একজন গ্লোবাল পার্সোনালিটি, তার একটা গ্লোবাল ইমেজ আছে। সেটাকে কাজে লাগিয়ে যদি এটা সম্ভব হয় তাহলে আমার মনে হয় যে আমাদের প্রত্যাশার জায়গাটা পূরণ হবে, আমরা এগিয়ে যেতে পারবো। এটা একটা দিক। দ্বিতীয়ত দিক হলো আ বাংলাদেশের মানে আমরা তো ঘাটির অঞ্চলের দেশ। এটি উজান অঞ্চলে রয়েছে ভারত এবং চায়না। ভারতের থেকে যে তিস্তা নদীটা বাংলাদেশে তিস্তার যে পানি সেটা ভারতের ভিতর দিয়ে প্রবেশ করে এবং ব্রহ্মপুত্রের যে পানি সেটা চায়না হচ্ছে উৎস। এখন এই দুটো কিন্তু মানে তিস্তা নিয়ে আমরা যেমন ভারতের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন, পাশাপাশি ব্রহ্মপুত্রের উজানে চায়না কিন্তু বাঁধ নির্মাণ করছে সেই খবরটা আমরা পেয়েছি। এটা নিয়েও বাংলাদেশ উদ্বিগ্ন। কাজে একদিকে যেমন তিস্তা প্রজেক্টে বিগত সরকারের সময় আ যখন তিস্তা চুক্তিটা মানে বাস্তবায়ন হতে গিয়েও বাস্তবায়ন হলো না। তখন কিন্তু আমরা অল্টারনেটিভ একটা প্রজেক্ট বিগত সরকার গ্রহণ করেছিল। যেটা ১ম থেকে মনে করা হয়েছিল যে ভারতের সহযোগিতায় সেটা করা হবে। কিন্তু পরবর্তীতে সেটা হয়তো মানে এটা কাঙ্ক্ষিত জায়গায় না যাওয়াতে বিগত সরকারের আমি বলব যে ক্ষমতাচ্যুতির কিছু আগে তারা কিন্তু চায়না সফর করেছিলেন এবং সেখানে চায়নাকে এখানে co-opt করে এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার একটা কথা ছিল। তো সেটা হয়তোবা সেই সরকারের সফল হয় নাই। কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা আশা আছে যে এইটাতে চায়না সরকারের এই ভিজিটের মাধ্যমে আমরা তিস্তা প্রজেক্টে চায়নাকে কিভাবে co-opt করতে পারি বা এই জায়গাতে কিভাবে সহযোগিতা পেতে পারি। পাশাপাশি যদিও চায়না আমাদেরকে বলেছে যে ব্রহ্মপুত্রের উজানে চায়না যে আ মানে ড্যাম নির্মাণ করছে সেটা বাংলাদেশের জন্য কোন ক্ষতিকর হবে না। এই প্রতিশ্রুতিগুলো সাধারণত বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রগুলোকে দিয়ে থাকে। যেমন আমাদের ফারাক্কা বাঁধ তৈরি করার সময় কিন্তু ভারত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জীবিত ছিল তখন বলেছিল যে এই ফারাক্কা বাঁধ বানালে দেশের জন্য কোন সমস্যা হবে না এবং এটা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। তো শেষ পর্যন্ত কি আমরা দেখেছি যে পরীক্ষামূলকটাই কিন্তু বাস্তবায়িত হয়ে গিয়েছে এবং এটা নিয়ে তো বাংলাদেশের কি পরিমাণ ইকোলজিক্যাল ডিস্টার্বেন্স হয়েছে বা অন্য ক্ষতি হয়েছে সেটা আমরা সবাই জানি। আজকের এই পরিসরে সেটা আলোচনা না করি। তো কাজে আমি যে আলোচনাটা করেছিলাম ২য় পরিসরে আমাদের যে জিনিসটা হবে যে এই সফরে হয়তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সাথে যারা গিয়েছেন বিশেষজ্ঞরা তারা এই তিস্তা প্রজেক্ট এবং চায়না যেন ড্যামটা নির্মাণ না করে বা এর এগেইনস্ট এ বাংলাদেশের ক্ষতিটা কিভাবে দূর করা যায় সেটা নিয়ে হয়তো আলোচনা করবেন এবং সেটা যদি সাকসেসফুলি করতে পারেন তাহলে আমরা মনে করব যে এই জায়গাটাতে আমরা একটা সফল। ৩য় আরেকটা বড় জিনিস যেটা সেটা হলো যে রোহিঙ্গা ইস্যু। আমাদের বাংলাদেশে বর্তমানে সবথেকে বড় সমস্যা যেটা হয়েছে রোহিঙ্গা ইস্যু এবং এই রোহিঙ্গা ইস্যুটাকে বরাবরই বাংলাদেশ বলেছে চায়নাকে মেডিয়েট করার জন্য। যাতে করে মানে মিয়ানমার সরকার তাদেরকে রিপ্যাট্রিয়েট করে বা ফিরিয়ে নেয়। কিন্তু এখানে আমরা দেখেছি যে রিজিওনাল পলিটিক্স এ রাখাইন প্রদেশে চায়নারও যেমন প্রজেক্ট আছে, ভারতেরও প্রজেক্ট আছে এবং এই ভারত এবং চায়না উভয়ের প্রজেক্ট থাকার কারণে বিগত সরকারের সময় আমরা কিন্তু চায়নাকে জাস্ট খালি তারা কথা দিয়েছে বিভিন্ন রকম কিন্তু কার্যকরভাবে এখানে তাদের কোনো না ভারত না চায়না কারোই আমরা সেই ফলপ্রসূ উদ্যোগ দেখি নাই যে রোহিঙ্গাদের কিভাবে ফিরিয়ে নেওয়া যায়। এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমানে যেহেতু জাতিসংঘের মহাসচিব কয়েকদিন আগে বাংলাদেশে সফর করে গেলেন আমাদের
মাননীয় প্রধান উপদেষ্টার যেটা হলো যে আমন্ত্রণে এবং তিনি সরেজমিনে দেখে গিয়েছেন। কাজেই এই বিষয়টাকে কাজে লাগিয়ে যদি চায়নাকে একটু এখানে অ্যাক্টিভ করা যায় যে এটা তো রোহিঙ্গারা তো তাদের নাগরিক। সো তাদেরকে তো ফেরত নিতেই হবে মিয়ানমারকে। কাজেই এইটাকে যদি একটা সাকসেসফুল একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটা হতে পারে দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী যেকোনোভাবেই হোক। আর রোহিঙ্গাদের ফেরত না নিলে এটা শুধুমাত্র যে বাংলাদেশের জন্য নিরাপত্তার ইস্যু তা নয়। এটা সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য নিরাপত্তার ইস্যু। কারণ হলো যে রাখাইন যে অঞ্চলটা সেটা ইস্ট এবং সাউথ ইস্ট এবং আ আ মানে সাউথ ইস্ট এবং আ যে ইস্ট অঞ্চল, এই ২ টা অঞ্চলের বাফারের মধ্যে পড়েছে। এই যে এখানে যদি কোন রকম সিকিউরিটি সমস্যা হয় তাহলে আমার এশিয়া সহ পুরো পৃথিবীরই গ্লোবাল একটা সিকিউরিটির একটা প্রবলেম এখানে হবে। এর দায় বা এর যে কুফল এটা শুধু যে বাংলাদেশ ভোগ করবে তা নয়। এই কুফলটা কিন্তু গ্লোবাল পলিটিক্স এর পড়ে যাবে। কাজেই এইটা একটা বিষয় আমরা আশা করছি আমাদের জনগণের প্রত্যাশা। কিন্তু আরেকটা জিনিস হলো আপনারা লক্ষ্য করবেন যে বিগত সরকারের সময় আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের বিগত সরকারের একটা পলিসি আমরা খেয়াল করেছি যে তারা চায়না বনাম ইন্ডিয়া এই ২ রাইভালরির মধ্যে তারা হয়তো বার্গেনিং অপরচুনিটি নেয়ার চেষ্টা করেছেন বিগত সরকার। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে তাদের পলিসি যে বার্গেনিং অপরচুনিটি নেয়ার যে সুবিধা, এইটা করতে গিয়ে তারা ভারতকেও যেমন খুশি করতে পারে নাই, চায়নাকেও তারা খুশি করতে পারে নাই। হ্যাঁ, সেক্ষেত্রে বর্তমান সরকার আসলে কোন ধরনের পলিসি নিবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো যে আ আ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চায়নার দিকে যদি বাংলাদেশ ঝুঁকে পড়ে তাইলে পাশ্চাত্য আবার আমাদের অসন্তুষ্ট হয়ে যাবে। কারণ পাশ্চাত্যের সাথে আমাদের কিন্তু গার্মেন্টস, আর&জি সেক্টর থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো সেক্টরের স্বার্থ জড়িত। কাজেই এই ক্ষেত্রে একটা যে মানে bilateral রিলেশন এর ক্ষেত্রে মাল্টিল্যাটারাল রিলেশন এর যে গ্যাপ সেটার ব্যালেন্স কিন্তু মাননীয় উপদেষ্টা এবং তাদের সাথে যারা আছেন তাদের চিন্তা করতে হবে। মোটা দাগে এই কয়েকটা জিনিস যদি আমরা চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে উনার সফরের মধ্যে যদি অ্যা এই জিনিসগুলোর মধ্যে একটা পজিটিভ কিছু বেরিয়ে আসে, আমরা সেটাই আশা করছি। আপনি যেটা জানতে চেয়েছিলেন যে বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তি এবং আরো অনেকগুলো বিষয় আছে। কিন্তু তার মধ্যে আমার মনে হয় যে এই বড় কয়েকটা বিষয় একটা ফোকাস একটা পয়েন্ট। আবারও আমি যদি সংক্ষেপে বলি, একটা হলো তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীর সুবিধা। ডিআরআই প্রজেক্টের ক্ষেত্রে সুদের হারটা নামিয়ে আনার ক্ষেত্রে তাদের কাছে এই সুবিধাটা পাওয়া যাবে। আর উন্নয়ন প্রজেক্টগুলোর সাথে যেগুলো চায়না জড়িত আছে, সেগুলোর ক্ষেত্রে প্রতিশ্রুত যে অর্থ, সেটা যদি তারা দেয় কিভাবে দিবে, তাইলে আমাদের উন্নয়ন প্রজেক্টগুলো সফল হবে। পাশাপাশি চায়নার সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে ইতিমধ্যেই ভারতের সাথে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, সেইখান থেকে আমাদের যেন কোনো ক্ষতি না হয়। পাশাপাশি পাশ্চাত্যের সাথে আমাদের যেন কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। এর মাঝখান দিয়ে একটা যদি মানে ব্রিজিং তৈরি করা হয়। আমরা আশা করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু একজন গ্লোবাল পার্সোনালিটি তিনি হয়তো এই বিষয়টা মাথায় রেখেছেন এবং তারা হয়তো এটি নিয়ে কাজ করবেন। এই বিষয়ে কারণ আমরা জানি যে ২০২৬ সনে বাংলাদেশ এলপিসি কান্ট্রি থেকে মধ্যম আয়ের কান্ট্রিতে রূপান্তরিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে চায়না ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার পরবর্তী ৩ বছর পর্যন্ত তারা আমাদেরকে ফ্রি ট্রেড এর যে ফ্যাসিলিটি গুলো সেগুলো দেয়া অব্যাহত রাখবে। এটা আমাদের জন্য একটা পজিটিভ কমিটমেন্ট। এই কমিটমেন্ট কে কাজে লাগিয়ে পাশাপাশি চায়নার সাথে আমাদের কিছু ক্ষেত্রে যেমন সোলার প্যানেলের কিছু প্রজেক্ট আছে, আরো ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্ট আছে যেগুলো আজকে যেগুলো হয়তো স্থাপিত হবে। সেক্ষেত্রে চায়নার বড়, বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানি গুলো ট্রেড যারা করেন তাদের সাথে যদি আমরা কিছু ফ্যাসিলিটি ড্র করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের অর্থনীতি এবং জিডিপি অনেকটা এগিয়ে যাবে আসলে। আপাতত আমার মনে হয় যে এটাই জনগণের প্রত্যাশা। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ডক্টর মামুন স্যার, আমি আবারও আপনার কাছে একটি বিষয়ে আসি। সেটি হচ্ছে আপনি জানেন যে রোহিঙ্গা ইস্যুতে মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন আ সেখানে চীনে সফররত অবস্থায়। আবার রয়টার্স এ একটি প্রতিবেদন আপনি হয়তোবা দেখে থাকবেন যে রোহিঙ্গা সংকট তীব্র, এমন একটি প্রতিবেদন রয়টার্স এ এসেছে। বিশেষ করে ইউএসএআইডির যে ফান্ডিং ছিল সেটি বন্ধ হয়ে যাওয়ার পরে সেটি আরো তীব্রতর হচ্ছে। চিকিৎসা সংকট, চিকিৎসক সংকট, আ খাদ্য সংকট এগুলো সব তীব্রতার দিকে যাচ্ছে।
আর এদিকে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে রোহিঙ্গা ইস্যুতে কথা বলছেন চায়নাতে। তো এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আবার গতকালকে আপনি দেখেছেন জাতিসংঘে একটি সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে ফিনল্যান্ড এবং মালয়েশিয়ার মধ্যস্থতায়, যেখানে 141টি ভোটে প্রস্তাবটি গৃহীত হয়েছে এবং 10টি দেশ ভোটদানে বিরত ছিল। তো এই সার্বিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা আসলে কতটা সংকটের মাঝে আছি? এটির কোনো সমাধান সামনে কি আসলেও হবে কিনা? এবং সাময়িক এই যে অবস্থায় আমরা এখন রয়েছি, এই অবস্থায় সমাধান হওয়ার আগ পর্যন্ত এই যে তীব্রতর হচ্ছে সংকট বা এই যে সময়টা, খাদ্য থেকে শুরু করে চিকিৎসা, তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বিষয়াদি সংক্রান্ত ইস্যুগুলোতে, এটি আমরা কিভাবে মোকাবেলা করব? যেহেতু এত বড় একটি ফান্ড এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর তাদের তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের কূটনৈতিক তৎপরতা কোন পর্যায়ে রয়েছে বা হতে পারে বলে আপনার কাছে মনে হয়? আজকে কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা চীনে এই ইস্যু নিয়ে। ধন্যবাদ। রোহিঙ্গা ইস্যুটি আমরা সবাই জানি যে এটা যখন শুরু হয় তখন কিন্তু আমরা যেমন দেখেছিলাম যে মেইনলি 2017 সনে ব্যাপক একটা মানে ইলিগাল মাইগ্রেশনের একটা শুরু হয়। এর আগেও হয়েছে, 91 সনেও হয়েছে, তার আগেও হয়েছে। কিন্তু সেটা ছোট, ছোট। সবচেয়ে বড় যেটা আ আ ফ্লো সেটা কিন্তু 2017 তে হয়েছে। তখন কিন্তু তখনকার যে সরকার ছিল তারা কিন্তু ১ম দিকে একটা হার্ড লাইন নিয়েছিল যে কোন রোহিঙ্গাকে বর্ডার ক্রস করতে দেয়া হবে না। কিন্তু জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থার চাপে এবং বাংলাদেশের ভেতরেও একটা জনমত তৈরি হয়েছিল যে রোহিঙ্গারা মুসলমান, সুতরাং আমরা মুসলিম কান্ট্রি হিসেবে তাদের এই দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানো উচিত। এরকম অভ্যন্তরীণ চাপ এবং বহির্বিশ্বের চাপের মাঝামাঝিতে বাংলাদেশ কিন্তু অবশ্যই একটা মানবীয় দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন যে তাদেরকে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু তাদের কিন্তু রিফিউজি স্বীকার করা হয়নি। মানে এবং আমি মনে করি যে বর্তমান ইন্টারিম সরকারেরও উচিত হবে তাদেরকে রিফিউজি হিসেবে স্বীকার না করা। কারণ আমরা কিন্তু বলেছি যে তারা হচ্ছে আমাদের দিকে জোরপূর্বক ঠেলে দেয়া রোহিঙ্গা নাগরিক। এ ব্যাপারে আমরা বলেছি। যখনই আমরা তাদেরকে রিফিউজি হিসেবে স্বীকার করে নিব তখন জাতিসংঘের বেশ কিছু আইন এখানে কার্যকর হয়ে যাবে। যেটা আবার সমস্যা আমাদেরকে তাদের রিপ্যাট্রিয়েশন এর সমস্যা সৃষ্টি করবে। এখন যে জিনিসটা আমরা দেখছি, আমি যদি এই কথাটা একজন কূটনীতির ছাত্র হিসেবে আমি যদি স্পষ্টভাবে বলি, তাহলে যেটা হচ্ছে যে রোহিঙ্গারা এখানে চলে আসাটা একটা গ্লোবাল পলিটিক্স এর কিন্তু ফল। আপনারা জানেন যে এই চট্টগ্রাম এবং কক্সবাজার এবং সেন্ট মার্টিন এই অঞ্চলটা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ একটা গ্লোবাল পলিটিক্স চলছে। এবং এইটা যেহেতু আ আ সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার মাঝখানে একটা বাফার রিজিয়ন। এটা খুবই একটা গ্লোবাল পলিটিক্স এর জন্য গুরুত্বপূর্ণ রিজিয়ন এবং এইখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রোহিঙ্গাদের ঠেলে দেয়াটা এবং বাংলাদেশকে তাদের অ্যাকসেপ্ট করতে এক ধরনের বাধ্য করাটা এটা গ্লোবাল পলিটিক্স এর একটা ফল। কাজে এখান থেকে কিন্তু যত দ্রুত সম্ভব আমাদেরকে এড়িয়ে যেতে হবে। কারণ আপনি দেখেন ১৯৭১ সনে আমরা যখন দেশটা স্বাধীন হলাম, তখন পাকিস্তান যখন এখান থেকে চলে গেল, তখন কিন্তু আমাদের এখানে যে পাকিস্তানি সৈন্যরা যে গ্রেপ্তার হয়েছিল, সারেন্ডার করেছিল তাদের কিন্তু আমরা ফেরত দিলাম। এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যারা মানে পাকিস্তানে অ্যারেস্টেড ছিল তারাও কিন্তু ফেরত আসলো। কিন্তু বাংলাদেশে যে আটকে পড়া বিহারি প্রায় দীর্ঘ তাদেরকে কিন্তু পাকিস্তান কিন্তু স্বীকার করেছিল যে তাদের ফেরত নিবে। কিন্তু আজকে স্বাধীনতার ৫৪ বছর পরেও কিন্তু এই বিহারিদের তারা ফেরত নেয়নি। ফলে কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু বিহারিদের নাগরিকত্ব দিতে হয়েছে কারণ তাদের সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছে ইত্যাদি, ইত্যাদি। এখন এই ধরনের যদি কোনো প্লট ওখানে তৈরি করা হয়ে থাকে যে রোহিঙ্গারা দীর্ঘদিন ওখানে থাকলে ধীরে, ধীরে তারা এখানকার স্থানীয় হয়ে যাবে। কারণ ওই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশের একটা গেটওয়ে টু দ্য আউটার ওয়ার্ল্ড এবং ওখানে পর্যটন সহ বিভিন্ন ধরনের একমাত্র আমাদের মানে সম্পদের জায়গা, পাহাড়ি অঞ্চল, রিসোর্স আছে ওখানে। ব্লু ইকোনমির কথা যদি চিন্তা করি তাহলে ওই জায়গাটা ওখানকার। এটা কিন্তু কোনো মতে ইতিমধ্যে ওখানকার ইকোলজি নষ্ট হয়ে গেছে। ওখানে এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে, পাহাড়গুলো কাটা হয়ে গেছে। বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ বিপর্যয় ঘটেছে। বাংলাদেশ কিন্তু রোহিঙ্গাদের মানে আশ্রয় দিতে গিয়ে ব্যাপকভাবে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এখন যে প্রশ্নটা আপনি করেছেন যে তাদেরকে ফেরত নেওয়ার জন্য কি করতে হবে আসলে?
এটা হলো যে আমাদেরকে তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমাদের সরকারের যেই থাকুক, আমি সেটা নাম বলছি না, ইন্টারিম সরকার থাকুক, বিএনপি থাকুক, জামাত ইসলামী থাকুক, আওয়ামী লীগ থাকুক, যেই থাকুক, সরকারে আমাদের দেশের জনগণই আসবে, তারা কোনো না কোনো রাজনৈতিক দলেরই হবে। কিন্তু আমার মনে হয় যে সব দলের সব মতের এই জায়গাটাতে একটা ঐক্যবদ্ধ মানে একটা সোচ্চার হওয়া উচিত যে আমরা সরকারে থাকি বা বিরোধী দলে থাকি বা যেখানেই থাকি, একটা প্রশ্নে আমরা ঐক্যমত্য যে যার যেভাবে যে কান্ট্রির সাথে যে দলের যে যে দেশের মানে কূটনৈতিক বা যেটাকে বলে G2G ছাড়াও যে আরো রিলেশন থাকে বিভিন্ন কান্ট্রির সাথে, সেখানে সেই জিনিসগুলোকে ব্যবহার করে, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ যারা পাশ্চাত্যের দেশগুলোতে বসবাস করেন এবং তারা যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন, সেখান থেকেও তাদেরকে ভয়েস রেইজ করতে হবে। আমাদের অনেকে বড় বড় সায়েন্টিস্ট আছেন বাইরে, আমাদের অনেকে ব্যবসায়ী আছেন বাইরে, যারা গ্লোবাল অনেক বড় বড় কাজের সাথে যুক্ত, তাদেরকেও দেশপ্রেমের উদ্দীপ্ত হয়ে সেখান থেকে কিন্তু কথা বলতে হবে। এইভাবে আমাদের দেশের ভেতরে যেমন জনগণের মধ্যে একটা ঐক্যবদ্ধ জনমত তৈরি করতে হবে, এবং দেশের বাইরে যারা বাংলাদেশের মানুষ রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের যার যার জায়গা থেকে ইনফ্লুয়েন্সটা ব্যবহার করে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেন আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টাকে মানে গুরুত্বের সাথে নিতে বাধ্য হয়। কারণ আপনি দেখেন যে এখানে একটা গ্লোবাল সিচুয়েশন তৈরি হয়েছে, এটা শুধুমাত্র চা বিস্কিট খাওয়ার মতো ডায়লগ করে এটা কাজ হবে না। এখানে একটা প্রেশার তৈরি করা হবে। আপনি দেখেন ইতিমধ্যেই কিন্তু গতকাল যেমন জাতিসংঘে একটা উদ্যোগ গৃহীত হয়েছে, এর আগে জাতিসংঘ উদ্যোগ আফ্রিকান একটা কান্ট্রি কিন্তু এর বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে, সেটার জন্য একটা হিয়ারিং হয়েছিল, এটা আফ্রিকার কান্ট্রি, সেটা দেখেছে। কিন্তু এগুলো আমরা দেখছি কিন্তু আসলে কোনো ফল দিতে পারছি না। তাই এই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা তাদের মধ্যে মোবিলাইজ, মানে আমাদের এখানে যাদেরকে আশ্রয় দিয়েছি তাদেরকেও ভয়েস বলতে হবে যে আমরা এই দেশে আর থাকতে চাই না, আমাদের তাড়াতাড়ি আমাদের দেশে ফেরত পাঠাও। পাশাপাশি বাংলাদেশ সরকারের আরেকটা কাজ করতে হবে, যেটা দীর্ঘদিন যাবত আমরা বলেছি, যে ওই অঞ্চলটা যেহেতু আরাকান আর্মি ইতিমধ্যেই প্রায় 90% বেশি দখলে নিয়েছে, কাজেই বাংলাদেশ সরকারকে শুধুমাত্র মিয়ানমার সরকারের উপর নির্ভর না করে এই অঞ্চলটাকে এখন মানে নিয়ন্ত্রণ করছে, তাদের সাথেও কিন্তু এক ধরনের মানে ডায়লগ করতে হবে। কারণ আরাকান আর্মির সাথে কিন্তু ডিল করতে চায় না, কিন্তু ঠিকই তাদের লিয়াজো মেনটেন করছে। ইন্ডিয়াও কিন্তু লিয়াজো মেনটেন করছে। শুধুমাত্র বাংলাদেশ যদি মানে জাস্ট খালি জাতিসংঘের ইউএন চার্টারের প্রোটোকল অনুযায়ী ফলো করে চিন্তা করে যে না আমরা নন স্টেট যে ফোর্স গুলো আছে তাদের সাথে কথা বলবো না, আমি মনে করি না এটা কাজ হবে। কারণ আমার বর্ডারের ওই পাশে যারাই আছে তার সাথেই আমার এক ধরনের রিলেশন আছে, আমাদের তো ব্যবসা বাণিজ্য চলছে মিয়ানমারের সাথে, নানান কিছু চলছে, তাহলে ওয়াই নট গো ইন্ডিয়াতে নিয়ে। সো আমি যেটা বলছি যে বাংলাদেশ সরকারকে এই বিষয়টা সরকারকে যেমন উদ্যোগী হতে হবে, বাংলাদেশের জনগণকেও দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি বাংলাদেশের যারা বিদেশে আছেন বিভিন্ন জায়গায় বড় বড় সংস্থায়, সেখান থেকেও তারা দেশপ্রেমের পরিচয় দিয়ে ওখান থেকে ভয়েস রেইজ করতে হবে। এইভাবে কম্প্যাক্ট একটা ভয়েস রেইজ করতে আমার মনে হয় সরকারের ইন্টারিম সরকার থাকুক, বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, জাতীয় পার্টি থাকুক বা জামাত ইসলাম থাকুক, অথবা অন্য কোন পার্টি যারা আসে তারা যদি থেকে তাদের জন্য কাজ করা সুবিধা হবে। আমার মনে হয় এটা একটা প্রাইম টাইম, এখন একটা প্রেশার ক্রিয়েট হবে, না হলে এটা যদি একবার ঝুলে যায় তাহলে কিন্তু এই জায়গাটা আমাদের জন্য ছোট হয়ে যাবে। তা আমি মনে করি যে এটাতে একটা শক্তিশালী নেতৃত্ব দিবেন আমাদের বর্তমান ইন্টারিম সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি যদি এই জনমতটা তৈরি করতে পারেন, এবং তার যে গ্লোবাল ইমেজ আছে, বিশেষ করে আমাদের কিন্তু গ্লোবাল নোবেল লরিয়েটদের যে একটা বিরাট একটা কমিটি আছে, সেখানে কিন্তু আমাদের প্রফেসর ইউনুস একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, এবং তাদেরকেও যদি তিনি ব্যবহার করতে পারেন, এই ক্ষেত্রে মোবিলাইজ করতে পারেন, সেটাও মনে হয় আমাদের জন্য কাজ হবে। এবং জাতিসংঘে যে উদ্যোগটা হয়েছে সেটা চলছে, কিন্তু দেখেন জাতিসংঘের এইসব উদ্যোগ দিয়ে কোনো কাজ হয় না। কারণ একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছিলেন যে ফিলিস্তিন নিয়ে জাতিসংঘে এত রেজুলেশন পাশ হয়েছে, সেই রেজুলেশনের কাগজ যদি পরস্পর জোড়া দেয়া হয় তাহলে চাঁদে যাওয়ার রাস্তার চাইতে বড় রাস্তা হয়ে যাবে। এত রেজুলেশন জাতিসংঘে পাশ হয়েছে, কিন্তু 80 বছরের কাছাকাছি হয়ে গেল, ফিলিস্তিন সমস্যার কিন্তু সমাধান হয় নাই, বরঞ্চ ইসরায়েল একটু একটু করে জায়গাগুলো দখল করে নিচ্ছে। কাজে জাতিসংঘে এই ধরনের প্রস্তাব উত্থাপন ভোটাভুটি এগুলো দিয়ে আসলে কাজ হবে না। এগুলো একটা মানে আমি বলি যে একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে, এগুলোর একটা ইফেক্ট আছে, কিন্তু আমাদের একটা প্রবল গ্লোবাল জনমত তৈরি করতে হবে।
সেই প্রবল গ্লোবাল জনমতের মাঝখানে আমাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গায় হিট করতে হবে। আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি হিট করতে না পারি, মিয়ানমারকে আমাদেরকে অবশ্যই ট্র্যাপে ফেলতে হবে। মিয়ানমারকে আমাদের একটা ডিপ্লোম্যাটিক্যালি একটা অফ সিচুয়েশনে ফেলে দিয়ে তাদেরকে বাধ্য করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের সেনাবাহিনীরও একটা ভূমিকা আছে, আমাদের বর্ডার গার্ডেরও ভূমিকা আছে, এবং আমাদের যারা জার্নালিস্ট আছেন বিভিন্ন পৃথিবীতে তাদের লেখালেখির একটা ভূমিকা আছে, এবং যার যেখানে যতটুকু রোল প্লে করার সেই রোলটা প্লে করার এখনই গুরুত্বপূর্ণ সময়। না হলে বিষয়টা যদি চলে যায় তাহলে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা সেই সুযোগটা যেন মিস না করি, এটাই আমি বলতে চাই। যে জাতিসংঘে যা হচ্ছে হচ্ছে, সেটা হয়, সেটা স্বাভাবিক, কিন্তু আমাদেরকে কূটনৈতিক ভাবে যা করার দরকার সেটা করার এখনই সময়। না হলে আমরা হয়তো ট্রেনটা মিস করে যেতে পারি। মামুন স্যার এবং আমাদের জানেন ভারতের বিষয়ে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি সংস্থা ইউএসসিআইআরএফ তারা একটি উদ্বেগ প্রকাশ করেছে যে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের বিষয়টি সেটি এবং এটি নিয়ে তারা একটি উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে রকে নিষেধাজ্ঞার জন্য একটি প্রস্তাব করা হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা যেটি রয়েছে। বিশেষ করে এখানে একটি বিষয়কে উল্লেখ করা হয়েছে যে 2023 সাল থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে অবস্থানরত শিখ ধর্মীয় অবলম্বী যারা ছিলেন তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা হয়েছে, বেশ কিছু হামলা পরিচালনা করেছে। সেটিও এখানে একটি উদ্বেগের বিষয় হিসেবে। আমি জনাব পাটোয়ারি আপনার কাছে আগে জানতে চাইবো এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত, তারপরে ডক্টর মামুন আপনার কাছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হঠাৎ করে ভারতকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে প্রকাশের একটি তাদের জাতীয় গোয়েন্দা সংস্থা যেটি রয়েছে কথা হচ্ছে, সার্বিকভাবে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, আমার ওই যে আপনার কেটে কেটে আসছে, আমি প্রশ্নটা পুরো বুঝতে পারি নাই। আমার এটা কেটে কেটে সব শব্দ আমি শুনতে পাই। আমি আবার করছি স্যার, আমি আবার করছি। সেটি হচ্ছে যে ভারতের ধর্মীয় স্বাধীনতা বিষয় লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতকে নিয়ে। এটি প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের, যেটি হচ্ছে ইউএসসিআইআরএফ নামে সংস্থাটি। তারা এটি নিয়ে প্রস্তাব দিয়েছে যে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে আমরা উদ্বেগ ভারতের ব্যাপারে, তারা লঙ্ঘন করছে ধর্মীয় স্বাধীনতা, এবং একই সাথে র যেটি রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালাইসিস উইং যেটি, সেটি নিয়েও কথা হয়েছে যে এটি এখানে নিষেধাজ্ঞা করা উচিত, এমন একটি কথা হয়েছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে একটি বিষয়, 2023 সালে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে শিখ ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের উপরে ভারত বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করেছে, সেটি একটি উদ্বেগের বিষয়। এবং সার্বিক এই বিষয়টিকে নিয়েই সংস্থাটি বলছে যে এটি এখন নজরে দেওয়ার সময় এসেছে, এবং এই ব্যাপারে ভারতের বিষয়ে আমাদের একটি কঠোর অবস্থান নেওয়া দরকার, এবং নানা ধরনের বিষয় উঠে এসেছে। এটি নিয়ে স্যার আপনি একটু বলবেন, তারপরে আমি ডক্টর মামুন আপনার কাছে একই প্রশ্ন নিই। ধন্যবাদ শ্রোতাদেরকে, ধন্যবাদ সহ-আলোচক, ধন্যবাদ কলা কৌশলী এবং উপস্থাপক। ইন্ডিয়া এই যে বিজেপি গভর্নমেন্ট আসার পরের থেকে দীর্ঘদিন থেকে আজকে নতুন করে কেন এই রেজলিউশনটা আসলো বা এই প্রতিবাদটা, এটা তো দীর্ঘদিন থেকে তারা এই কাজে করে আসছে। বিজেপি সরকার আসার পরে কমিউনাল অ্যাক্টিভিটিস তারা দীর্ঘদিন থেকে বলছে। কানাডাতে তারা ওখানে যাইয়া হত্যা করতেছে, তার দেশের মানুষকে, নিজের নাগরিকদের হত্যা করতেছে, মুসলিমদেরকে গরু খাওয়ার অপরাধে মারতেছে, কাশ্মীরে ব্ল্যাক আউট করে সেখানে দর্শন করতেছে, সেটা সারা বিশ্বের বিবেক এটা দেখছে। এখন বিশ্বের বিবেক মোড়ল যারা কন্ট্রোল করে, তারা তাদের প্রয়োজনের সময় তখন এক একটা ইস্যু তারা সামনে নিয়ে আসে। অ্যাকচুয়ালি এখন তারা কতটুকু এটা সিনসিয়ার এটা করার জন্য, নাকি বাদ বলা আর এটার জন্য একটা ইয়েতে পৌঁছা, সেটা আর আলাদা বিষয়। তো এটা বেশি একটা, কারণ ইন্ডিয়াকে আরো ওইভাবে ভালোভাবে যদি চাপ না দেওয়া হয়, মুসলিম বিশ্বের তরফ থেকেও এটা একটা চাপ আসতে পারে যে মুসলমানদের এই যেসব লোকজনকে নিধন করা হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, মসজিদ ভেঙে ফেলতেছে সারা বিশ্বে, অথচ তারা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিশ্বের অনেকগুলি মুসলিম কান্ট্রিতে তারা ব্যবসা করে, তারা চাকরি করে। কিন্তু আমরা মুসলমানদের ব্যর্থতা আমরা কেন এটা বলতে পারি না যে ইন্ডিয়ান সকল লোক যে বর্জন করো, ইন্ডিয়ান দ্রব্য বর্জন করো,
তাদের কোনো জিনিস সাথে মুসলিম বিষয় যদি কেনা বন্ধ করে দেয়, মুসলিম বিষয় যদি খালি যাওয়া বন্ধ করে দেয়, যেমন আমাদের এখানে দেখেন 15-16 লক্ষ লোক, আমাদের আসিফ নজরুল সাহেবরা এরা যখন ওনার সরকার আসেন না তারা বলছেন, কিন্তু এখন ওনারা আর এই ব্যাপারে কথা বলেন না। এই লোকগুলি কি জন্য আছে? এখন আমাদের দেশে ইন্ডিয়ান অনেক লোকে চাকরি করে যাচ্ছে। তারপরে ইন্ডিয়ার আপনার ফল্টি অনেক সময় কাট পিস গুলি আমাদের দেশের লোকে নিয়ে আসতেছে, যেটা আমাদের অর্থনীতির যে একটা বাণিজ্য ভারসাম্যটা থাকতেছে না। তো আমরা যে কোনো রাষ্ট্রের সাথে আমরা বলতে গেলে যে ভাই তুমি, তোমার থেকে আমি জিনিস কিনবো, তোমার এই উৎপাদিত জিনিসগুলো কিনবো, তুমি তো পুরা স্বয়ংসম্পূর্ণ না, তুমি তো অন্য অন্য দেশের থেকে কিনো। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যদি চাপ সৃষ্টি করে, এমনকি চায়নাকেও যদি বলে ভাই তোমার সাথে আমার বাণিজ্য ভারসাম্য রক্ষা করতে গেলে তুমি তো অন্য অন্য জায়গায়, সব জিনিস তো চায়না উৎপাদন করে না, তারা অনেক জায়গা থেকে আনে, তাহলে ওই জিনিসগুলো যদি আমাদের থেকে এখানে যে আমরা উৎপাদন করি তোমরা আমাদের থেকে নাও, অন্তত আমার বাণিজ্য ভারসাম্য আমাদের থাকতে পারে। কিন্তু আমাদের এখানে যারা নেতৃত্বে আছে বা যারা যেসব কনসার্ন মিনিস্ট্রিগুলি সেইভাবে ওয়ার্ক করতে পারছে না, তারা তাদের নিজেদের নিয়ে ব্যস্ত আছে। দেশপ্রেমের যদি ওতে থাকে তাহলে এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্র কোনো না কোনো কিছু অন্য রাষ্ট্রের উপরে নির্ভরশীল না। ইন্ডিয়া কি স্বয়ংসম্পূর্ণ? ইন্ডিয়া আর নির্ভরশীল। তো ইন্ডিয়ার সাথে আমরা এটা বলি না তো আমরা, কিন্তু দেখেন মারুতি সবকিছু চলে আসছে। আর আমাদের সবচেয়ে আরো ইন্টারেস্টিং কি জানেন, যে একটা হুন্ডা আনলে যে যদি ওটা র ম্যাটেরিয়াল দেখায় খুলে খুলে নিয়ে আসতেছে, কিচ্ছু করতে শুধু নাট বল্টু লাগাচ্ছে এখানে, আয়নার পরে কিন্তু দেখা যায় 200% তারা ট্যাক্স সুবিধা পাচ্ছে, ট্যাক্স হলিডে পাচ্ছে। ট্যাক্সের এই একই হুন্ডা যদি সবগুলি জোড়া দিয়ে আনে তাহলে একরকম ট্যাক্স হচ্ছে, আর খুলে আনলে আরেক রকম ট্যাক্স হচ্ছে। এটা আমাদের রাজস্ব বোর্ডে জানে, সবাই জানে। এই যে হীরা, তারপরে টাটা বাটা এগুলি আইনটা করতেছে, দেখাচ্ছে এখানে করতেছে, কিন্তু সবগুলো আসতেছে ওখান থেকে। তাতে এখানে একটা রাষ্ট্রের এখানে রাজস্ব ফাঁকি হচ্ছে। আবার ওই দিকে দিয়ে আমাদের এইখানে আমরা নিজেরা তো এই ছোটখাটো জিনিস অনেকগুলো উৎপাদন করতে চাইতে পারি। ইভেন কি যে হুন্ডার একটা হর্ন, তারপরে স্পোক, তারপরে এই যে টায়ার টিউব, এগুলোর মধ্যে আমরা যাচ্ছি না, আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের এই যে বাণিজ্য ভারসাম্যটা হচ্ছে না। আর আপনি যে বলছেন যে এদের ব্যাপারে ইন্ডিয়া আপনার এইগুলি তারা করে যাচ্ছে দীর্ঘদিন থেকে, আর আমরা সবকিছু, তারা আমাদের সাথে বিমা তলাশিরও আচরণ করছে, আর আমরা তাদের অর্থনীতি সমৃদ্ধি করছে, তাদের জিনিসগুলি কিনে তাদের জিনিসগুলি ইম্পোর্ট করে। কিন্তু এই সরকারের পলিসির মধ্যে তো যদি এটা সাব সৃষ্টি করতে গেলে একটা বিকল্প দিক দেখাতে হবে তাদের। তুমি যদি আমার সাথে প্রপারলি বিহেভ না করো, আমি চায়না থেকে একই জিনিস আনবো। চায়নাকে বলতে পারে তুমি আমার এখানে ঢুকবা। এখন এই যে আজকে যে অনেকে বলতেছে চায়না আমাদের ডক্টর ইউনূসের সফরটা ফলপ্রসূ হবে, আগের যারা গেছে তাদেরটা ফলপ্রসূ হয় নাই, এটা শুধু ইউনূস সাহেবের বা বাংলাদেশের কোনো ক্রেডিট নাই, এর সাথে প্রকৃতির একটা ফেভার বলতে পারেন। কারণ ইন্ডিয়ার সাথে লাদাখে নিয়ে যে তাদের বেশ কিছু জায়গা চায়না দখল করে আছে, চায়নার সাথে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ তাদের চলতেছে। সেক্ষেত্রে শত্রু আমাদের বন্ধু। এখন এখানে দেখছে সেভেন সিস্টারকে রক্ষা করতে গেলে বাংলাদেশে একটা এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশ যদি এখন নিজেদের সব লাভের রূপান্তরিত করতে গেলে সেখানে মুন্সিয়ানা লাগবে। তো সেখানে আপনি অনেক সময় লসেরও লাভ হয়ে যায়। তো এই যে ওই জিনিসগুলি চায়নাকে বললে এদের থেকে চায়না অনেক সময় অনুদান হিসেবে বিভিন্ন জায়গায়, চায়না হলো লোকডিগারি একটা প্রতিষ্ঠান, তাদের অর্থনীতি এত বিশ্বে আমেরিকাও তাদের ইকোনমিক ওয়ারের সাথে তাদের হেরে যাচ্ছে। কারণ চায়নার একটা বল পেন দেখবেন ওর মধ্যে টর্চ লাইট আছে 10 টাকা দাম। এই পৃথিবীর এত কথা, আজকে যে আমরা মোবাইল ব্যবহার করছি, এক সময় আমাদের 1,10,000 করে আমরা নিজেরাও কিনছি। এই চায়না মোবাইল আসার পরিপ্রেক্ষিতে এখন ঘরে ঘরে প্রত্যেক কাজের মেয়েরাও এখন 2টা করে টেলিফোন ব্যবহার করতে পারছে, বিকজ অফ চায়না সস্তা জিনিস চলে যাচ্ছে, সারা বিশ্বে ঢুকে পড়তেছে। ইভেন কি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার সাথে এত যুদ্ধ হচ্ছে, ওদের মা কালী দুর্গা বানানো হচ্ছে, দুর্গার গলার নেকলেসটা পর্যন্ত চায়নার মেড, দুর্গাটা হলো চায়নার মেড, তাদের লগে কিন্তু যুদ্ধ চলছে। এখন ওদের একবার তারা ডিক্লেয়ার করছে চায়না জিনিস বর্জন করার জন্য। এখন দেখে যে আপনার পকেট থেকে অন্য দেশের অন্য কোম্পানির জিনিস কেনা হচ্ছে, চায়নার জিনিস কিনতে গেলে আপনার অর্থনৈতিক সাশ্রয় হবে। তখন তো মোদির কথা তখন কোনো ভারতীয়রা শুনতেছে না, কারণ এই অবস্থা। তো এই এখন হয়েছে কি তাদের সাথে কম্পিটিশন পাচ্ছে না, এখন তারা এই টাকা, তাদের হিউজ পরিমাণ টাকা আছে, এখন এই সুযোগে যেহেতু ভারতের সাথে ওদের একটা মনস্তাত্ত্বিক চলছে, তাদের সাথে সম্পর্ক খারাপ, আমরা এটাকে ভালোভাবে ইউজ করতে পারি, যেখানে আমাদের এখন এই রংপুরে একটা এয়ার বেস তৈরি করলে আমাদের এয়ার সুরক্ষাটা হয়। তো এইটা হবে আমাদের এখন ফারাক্কা বান্ধের ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি যদি করে যে ভাই আমাদের এখানে তোমরা ফারাক্কাটা বাদটা দিয়ে দাও। চায়না রাজি হয়েছিল এর আগে, বিকজ অফ চায়না ইন্ডিয়াকে টাইট করার জন্য, নট দ্যাট বাংলাদেশের প্রতি ব্যবহার করার জন্য না, তার শত্রুপক্ষকে। যেমন আমাদেরকে ইন্ডিয়া আমাদেরকে ফেভার করার জন্য আমাদের দেশ স্বাধীনের সময় সহযোগিতা করে নাই, ওনার পাকিস্তানকে টাইট করার জন্য, পাকিস্তানকে ভাঙার জন্য আমাদেরকে সহযোগিতা করছে। তো ওই অনুরূপভাবে চায়নাও এখন ওই অবস্থা করতেছে। কিন্তু এখন আমাদের যারা এখানে নেগোসিয়েশনে যাবে, নেগোসিয়েশন গেলে তারা ওইটা মাথায় রেখে ওদেরকে বলতে পারে যে ভাই
আমরা আবার এদিকে অন্য আমেরিকার সাথে চায়নার আবার ভালো সম্পর্ক নাই। তো সেই জায়গাতে যদি আমরা ওখানে মূলসিয়ানা দেখাতে পারি, আমরা যদি আমেরিকাকে বলতে পারি যে ভাই তোমরা যদি আমাদেরকে এই সেক্টরে আমাদের জনগণকে ইয়ে করতে হয়, জনগণকে আমাদের সন্তুষ্ট রাখতে হবে আমি সরকারে থাকলে, তাহলে এখন তুমি আমাদের এই সেক্টরগুলিতে আমাদের হেল্প করো, তাহলে আমার কিন্তু আমি চায়নার কাছে যাবো না। আমেরিকা অনেক সময় অনেক সক্ষম হয় না সব সেক্টরে হেল্প করতে, তখন আপনি বললে তখন আমেরিকা আর অ্যানয়েড হয় না। তাহলে আপনাকে ডুয়েল কারোর সবার সাথে আছে, কারোর সাথে নাই। আমাদের এখন যেহেতু আমরা গরিব রাষ্ট্র, আমাদের মাটির নিচে অনেক রিসোর্স আছে, সেখানে উত্তোলনের জন্য আমাদের এইগুলি এখন আমেরিকার সাথে চায়নার সাথে কন্ট্রাক্টে যেতে হবে। কারণ আমার মাটির নিচে থাকলে তো আমার কোনো লাভ হচ্ছে না। যেমন ডেভেলপারের যদি বাড়ি ডেভেলপ না করে, তাহলে সেখানে কিছুই পাওয়া যাচ্ছে না, জমিটা পড়ে থাকতেছে। আর যদি ডেভেলপারের দেখা যায় বিনা লোনে আমরা অর্ধেক শেয়ার সে পাচ্ছে, সেটা ভাড়া দিলে সে লাভবান হচ্ছে, জমির মালিকের লাভবান হচ্ছে। তা আমাদের এখন চিটাগং অন্যান্য জায়গায় যেহেতু বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে, আমরা যদি আমেরিকান গভর্নমেন্ট আমেরিকান কোম্পানিকে আমরা ইমিডিয়েট ট্রাম্পের কোনো কোম্পানিকে যদি আমরা নেগোশিয়েট করে বলতে পারি, আসো ডেভেলপার হিসেবে তোমরা মাঠে উত্তোলন করো, তোমরা আমাদের একটা শেয়ার দাও, তাহলে আমাদের ওই যে মাটির নিচে লুকায়িত মানব প্রাকৃতিক সম্পদগুলি আমরা কাজে লাগাইতে পারি। বিশ্বের দেখবেন আপনি বিশেষ করে মুসলিম কান্ট্রি কোনোটাকে আল্লাহ গরিব রাখে নাই, তাদের মাটির নিচে অজস্র সম্পদ দিয়ে রাখছে, কিন্তু তারা হানাহানি করতেছে, তারা ফুর্তিতে আছে, তারা এইগুলির জন্য। যেমন সৌদি আরব দেখেন, এইগুলি পরবর্তী সৌদি আরব একসময় ইরানের একসময় চুড়ি বিক্রি করতো, সুই সুতা বিক্রি করতো, পরে তারা যখন ওই কন্ট্রাক্টে গেছে অন্যদেরকে এটা উত্তোলন করলো, আজকে তাদের অর্থনৈতিক অবস্থা এই অবস্থা এইখানে পড়ছে। আজকে আমাদের লোকেরা যায় ওখানে যায়, আমরা এখন তাকে দুম্বার মাংসের জন্য হা করে তাকায় থাকছি। তো আমাদের ওইসব জন্য তাকাইতে হবে না, আমাদের চিটাগংটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, যেসব রিসোর্স আছে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে দরিদ্র দেশের নামটা গুছে যাবে, আমাদের জীবনযাত্রার মান কুয়েত কাতার থেকে উন্নত হবে। কিন্তু এখানে ইন্ডিয়ার ষড়যন্ত্রের জন্য আমাদের আগের গভর্নমেন্ট এটা উত্তোলন করতে পারে নাই। ইন্ডিয়ার গভর্নমেন্টের এর আগে যখন আমি এই কথা আরো অন্য মিডিয়াতে বলছি, জেনারেল নুরুদ্দিন সাহেব যখন ওখানকার এনার্জি মিনিস্টার ছিল, তখন ওখান থেকে ভারত থেকে ওনার কাছে প্রস্তাব আসলো যে তুমি এই মাটির নিচে যে উত্তোলন আছে সিলেটে যে মাগুরছড়া যে আপনার গ্যাস কূপের মধ্যে আগুন লাগলো, আপনারা দেখছেন এই গ্যাস কূপ অনেকদিন জ্বলছে, এটা এর কয়েকদিন আগে ইন্ডিয়ার একটা হেলিকপ্টার রাস্তা বলছে। এখন ইন্ডিয়ার এটা ট্রাক ড্রাইভার না, তো রাস্তা ভুলে যাবে কেন? তার মানে আসে ওখানে যা করা সাপোর্টাস করছে, এবং ওই বিদেশি যে কোম্পানিকে তাকে অধিক এখানে যা কাজ করলে যে টাকা লাভ হবে তার চেয়ে অধিক টাকা দিয়ে তাকে এটা থেকে এই খনন কাজ থেকে বিরত রাখছে কেন? এই বাটির দেশ যদি আমরা এখান থেকে উত্তোলন করি, তাহলে ইন্ডিয়া হলো ওখানে ওরা কিছুই পাবে না, তাই ওরা 5 দিয়ে ওগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই সেক্টরে যখন নুরুদ্দিন সাহেব বাধা দিল, তার ফলশ্রুতিতে কিন্তু ইন্ডিয়া শেখ হাসিনার প্রভাব খাটাই নুরুদ্দিনকে দপ্তরবিহীন করলো। আপনারা মনে আছে নিশ্চয়ই, এনার্জি মন্ত্রী তো উনি দপ্তরবিহীন হলেন। হ্যাঁ, আমি তখন বললাম যে আপনি তো চাইলে প্রেসিডেন্ট হইতে পারতেন, এরশাদের সময় আপনি হইলেন না, আপনি একটা গাড়ির মধ্যে একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে এই দপ্তরবিহীন করছে, আপনি এইটা আপনার আত্মমর্যাদা লাগে না? ওনাকে এখন নুরুদ্দিন বেঁচে আছে জিজ্ঞাসা করেন, আমি নুরুদ্দিন তোমরা চিন্তা করো আমি পদত্যাগ করবো কিনা। তারপরে যখন দেখছি উনি পদত্যাগ করবো, তখন তাড়াতাড়ি ওনাকে এনার্জি মিনিস্টার, সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্টার করলো। তো এইগুলি এবং ওনার বাড়িতে যাওয়ার সময় ওনাকে ট্রাক দিয়ে চাপা দিল, ওনার একটা পা ভাঙলো। এইটা উনি যেহেতু চাপার লোক, অনেক গভীরের লোক, উনি কিন্তু এটা প্রকাশ করে না, কিন্তু আমরা জানি কি কারণে কি হয়েছে। তো এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট এখন ট্রাম্পকে মাঝে মাঝে এই উস্কানি দিচ্ছে, বিভিন্ন তাদের উদ্দেশ্যে মোদি অনেকভাবে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে। উনি সফর করছে, যাইয়া তাদের ডিফেন্স অ্যাডভাইসের সাথে সে মিটিং করছে, অথচ তার অফিসিয়াল ইয়ের মধ্যে শিডিউলের মধ্যে এটা ছিল না। সে যাইয়া ওগুলি করছে, করে পরোক্ষভাবে আমাদেরকে ইনডাইরেক্টলি থ্রেট করার জন্য। তো এখন আমরা তো জানি সেটা আমাদের শত্রু কারা, তো এটাকে ফেস করতে গেলে আমার কি করণীয়? রাস্তা এটা সোজা ইন বিটুইন কিছু তো নাই। আমরা যেহেতু ট্রাম্প ক্ষমতায় চলে আসছে, তাহলে ট্রাম্পের সাথে ট্রাম্পের ব্যবসায়ী, তাকে যদি তার কোম্পানিকেও অন্য কোম্পানির লগে যোগ করে যদি আমরা এই চিটগের উত্তোলন দিই, তাহলে আমার চিটগের এই যে কুকি সিন, তা সন্তুলন বা এই প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যায়। এখন আমাদের এখানে যারা হ্যান্ডেল করবে, তারা তো সেভাবে সেই দূরদর্শিতা দিয়া, তাদের কাছে ওই তথ্যও নাই, এই দূরদর্শিতাও নেই। এটা সলভ হয়ে যেতে পারে, আমরা আমাদের জীবনযাত্রার মান, আমাদের অর্থনীতি, আমাদের আজকে আইএমএফ দৌড়াইতে হয় না। আপনি দেখেন এত বছর হয়েছে, এই যে সরকারের একটা তেল বা যে কোনো একটা দ্রব্যের দাম বাড়লে হইসে পাইতে যায়, সালার দাম বাড়লে হইসে পাইতে যায়, কিন্তু আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট বসে আছে, এমন কোনো গ্রামগঞ্জ নাই যেখানে পোস্টাল অফিস নাই। আমরা কুরিয়ার সার্ভিস দিচ্ছি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
যত রকম ফেন্সিডিল আছে, যত রকমের অবৈধ মাল অস্ত্র সবগুলো আসছে। আবার আমাদের দেশে ডলারও কুরিয়ার সার্ভিসের মধ্যে চলে যাচ্ছে। একটা কুরিয়ার কোম্পানির মধ্যে কোনো স্ক্যানিং মেশিন নাই। তো আমার যেখানে বিআরটি আছে, তারপরে আমার যেখানে পোস্টাল ডিপার্টমেন্ট গ্রামগঞ্জে আছে, সেখানে আমি ওদেরকে ট্র্যাক করে, বিমানকে ট্র্যাক করে দিলে এই বড় একটা সরকার তো আইবিএফ পিছে দৌড়াইতে হয় না। আমি কিন্তু এটা বিভিন্ন পার্সোনাল লেভেলও বলছি, আমি মিডিয়াতেও বলছি। এইখানে দেখেন, এই কুরিয়ার সার্ভিসে আমরা যদি একটা ফুল পাঠান কারো কাছে, ঈদের সব কার্ড পাঠান, ওই রেটটা কিছু সরকার কোনো রেট নেই। আর একটা ট্রেড লাইসেন্স তারা ব্যবসা করতেছে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু একটা টাকা আসতেছে না। এখন এই কথাগুলি তারা কেন করছে না? কনসার্ন লোকজন করে, কুরিয়ার সার্ভিস যারা ব্যবসা করে, তারা ঈদের সময় কার্টুনে করে টাকা পাঠায় ওদেরকে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে দেয় টাকা, তারা রাজস্ব বোর্ডকে টাকা দেয়, যোগাযোগ মন্ত্রণালয়কে টাকা দেয়, কার্টুনে করে। আমাদের এই বন্ধু বান্ধব অনেক আছে এই ব্যবসার জড়িত, আমরা দেখছি, জানি। আমি সরকারকে অনেকেরে বলছি এটা, যে ভাই এটা আর কিছু না, আমরা পোস্টাল ডিপার্টমেন্টকে আরো অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর যেহেতু প্রতিটা গ্রামে পোস্ট অফিস আছে, তাহলে পোস্ট অফিসে আমি পোস্টাল ডিপার্টমেন্টের লোকের বসে বসে বেতন দিচ্ছি, সাবসিডি, জনগণের ট্যাক্সের টাকা, অথচ এদের কাজে লাগাচ্ছে না। এদের কাজে লাগালে আমার যত কুরিয়ার ডেলিভারি, এই যে আপনি আজকাল হোম ডেলিভারি হচ্ছে, সবগুলো যদি আমরা পোস্টাল ডিপার্টমেন্ট করতে, সরকার, আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি, ভিডিওতে রেকর্ড রাখেন আপনারা, সরকারের আইএমএফ এর পিছিয়ে কোনোদিন যাইতে হবে না। তারপরে আপনি দেখেন উবারে গাড়ি চালায়, উবারের গাড়ি আপনার, ড্রাইভার আপনার, সেখানে দেখা যাচ্ছে যে 1,000 টাকা হলে 300 টাকা নিয়ে যাচ্ছে। কারা নিচ্ছে এই টাকাটা? সরকারের ফান্ডে কোনো টাকা জমা হচ্ছে না। তো বিআরটি যদি একটা ল্যাপটপ দিয়ে একটা লোকের বসায় রাখে, ওরা নিয়ে যাচ্ছে। গাড়ি হলো কার? আপনার। তো মনে করেন আপনার গাড়িটা উবারে রেজিস্ট্রেশন করলে, আপনার মনে করেন আপনি আজকে 2 ঘন্টা লাগবে, তাহলে আর 4 ঘন্টা আপনি ওখানে থেকে পাবেন, 4 ঘন্টা বসা পাবেন। ওরা ওই সময় টেলিফোন করে আপনার গাড়ি নিবে, কোনো কাজে তারা ব্যবহার করবে। এইখানে যে 300 টাকাতে 30% টাকা চলে আসতে পারে। অথবা এটা বিভিন্ন ডিস্ট্রিক্টকে, রাজধানীকে একজনের কন্ট্রাক্ট ওপেন টেন্ডারের মাধ্যমে দিতে পারে, যে তুমি আমার এখানে উবারের কাজ করবা, তুমি রাষ্ট্র কোষাগারে কত দেবা। এখন উবারের যারা কাজ করছে, দেখেন তো এই টাকাটা কোথায় যাচ্ছে? ওই টাকা কয়েকটা সব দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা কর্মচারী পকেটে যাচ্ছে, রাষ্ট্রীয় কোষাগারে 1 টাকাও আসতেছে না। আর এই টাকার মাধ্যমে যত টাকা মানি লন্ডারিং হচ্ছে, ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে। কুরিয়ার সার্ভিসে এমনও করে, তারা জানে অনেক সময় যে টাকা পাচার করছে, ওই কুরিয়ার সার্ভিসের মালিকেরা, তারা টাকা জানে কোন প্যাকেটে কি আছে, ওইগুলো টাকা মেরে দেয়। তারপরে যারা যেতে অবৈধভাবে পাঠাচ্ছে, কুরিয়ার মালিক যিনি পাঠাচ্ছেন, যিনি পার্সেল পাঠাচ্ছেন, উনি কিন্তু প্রতিবাদ করতে পারে না, জিডিও করতে পারে না। তাহলে তো সেই অবৈধ টাকা পাঠানোর জন্য সে প্রথম আগে বিপদে পড়বে। যেমন কোনো দারোগার বাসা যদি 2 কোটি টাকা পায়, চুরি হয়, সে কিন্তু জিডি করতে পারবে না। করলে বলবে তোমার সোর্স অফ ইনকাম কোথা থেকে পাইলা টাকাটা? তাহলে সে জেলে যাবে আগে, চাকরি যাবো আগে। তো ওইরকম কুরিয়ার সার্ভিসে যারা দুষ্কৃতিকারীরা, লুটেরারা যখন ওই টাকাগুলি কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠায় দেয়, ডলার পাঠায় দিচ্ছে বাইরে, আমাদের দেশে যে শুনছেন আপনারা, প্রতি লোকে বলতেছে এত হাজার কোটি টাকা, এত হাজার কোটি টাকা, এই টাকাটা চলে গেছে বাইরে। তো ওই টাকাটা কি করে ট্রাকে করে নিছে, মাথায় করে নিছে, কিভাবে গেছে? এই টাকাটা সম্পূর্ণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গেছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গেছে এই টাকাগুলি, পার্সেল দেখাচ্ছে, কোনো স্ক্যানিং নাই, কিচ্ছু নাই। এই যে বিমানবন্দর আমরা যখন যাই, স্ক্যানের মেশিন আছে, ওরা যাই ভালো হোক খারাপ, এটা দেখা যাচ্ছে প্যাকেটের মধ্যে কি আছে, অস্ত্র আছে না কি আছে। কিন্তু কুরিয়ার সার্ভিস এতগুলি ব্যবসা করতেছে, পোস্ট অফিসে বসাই রাখা হচ্ছে। তো এখন আপনাদের প্রতিটা জায়গার মধ্যে, আমার তো সরকারের স্বয়ং সম্পূর্ণ হইতে পারে, শুধু 2টা সেক্টরের কথা আমি বলে দিলাম। আরেকটা সেক্টর আছে, দেখেন বাংলাদেশে আপনার সাক্ষীদের জন্য, যদি আপনি কোনো মামলা করছেন বা কেউ মামলা করছে, সাক্ষীদের জন্য 500 কোটি টাকা রাষ্ট্রের বরাদ্দ আছে। কিন্তু আপনি শুনছেন কোন সাক্ষীকে টাকা দিতে? ওই যে পার্টি, যে বাদী, সে নিয়ে যায় তার খরচে, কিন্তু রাষ্ট্র থেকে বরাদ্দ আছে। এই বরাদ্দটা কেন আছে? আমি কিন্তু এটা মিডিয়াতে আমি এর আগেও একবার বলছি, আমি এখন আপনাদের অনুষ্ঠানের মধ্যে আবার বলতে চাই, যে সাক্ষীর জন্য কোন সাক্ষী আপনারা সার্ভে করেন, ইন্টেলিজেন্স রিপোর্ট নেন, কোন সাক্ষীকে 1 টাকা দিছে কিনা? আমার মামলা হলে আমি নিয়ে যাচ্ছি তার গাড়ি ভাড়া করে সাক্ষী দেওয়ার জন্য, তাহলে রাষ্ট্রের 500 কোটি টাকা কেন এখানে বরাদ্দ? তো এই যে আমাদের যতগুলি সিদ্ধুর আছে, সিদ্ধুরগুলো বন্ধ করতে পারলে সোনার বাংলা হয়ে যাবে। কিন্তু আমাদের অদক্ষ দুর্নীতিবাজ রাজনীতিবিদের জন্য, সরকার পরিচালনার দুর্নীতিবাজের সংখ্যা, এইটার কারণে এই কাজগুলি হচ্ছে না। আমরা কিন্তু বলে যাচ্ছি এই কথাগুলো। আর কিছু বলবেন? আপনার কাছে আসবো, আমার আরো কিছু প্রশ্ন জানার জন্য আমি আপনার কাছে আরো আসবো, ছোট ছোট করে কয়েকটি কিছু জানার জন্য। আমি যে প্রশ্নটি স্যার ছিলাম, আমি স্যার আপনাকে থামালাম। ডক্টর মামুন স্যার, আপনার করবো যদি সংক্ষেপে আপনি এই যে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে লন্ডনের কথা উঠেছে, এবং উঠেছে UNHCR বিষয়টা কিভাবে দেখেন? অনেক ধন্যবাদ। বিষয়টি বাংলাদেশে যেভাবে আলোচিত হচ্ছে, এটা বর্তমানে বাংলাদেশে যেহেতু একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে,
যে ভারতের যে কোনো বিষয়ই এখন আমাদের কাছে একটু বড় হয়ে আসছে, কিন্তু এই বিষয়টা আমাদের জাতীয় স্বার্থের সাথে ওই অর্থে খুব একটা কানেক্টেড না। আমি বিষয়টা যদি এভাবে দেখি, আপনারা জানেন যে ভারতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। মাওবাদী আন্দোলন আছে, শিখদের আন্দোলন, খালিস্তান আন্দোলন আছে, এরকম বিভিন্ন রকম তাদের অভ্যন্তরীণ সমস্যা আছে। বিরাট বড় একটা দেশ। এখন সেই সমস্যাগুলো মোকাবেলা তারা করছে, এবং এই যে শিখদের যে আন্দোলন, এর একটা ফল হিসেবে আমরা দেখলাম যে ইন্দিরা গান্ধীও হত্যাকাণ্ড হলো, পরবর্তীতে রাজীব গান্ধীও হত্যাকাণ্ড হলো। তো ভারত সরকার এই বিচ্ছিন্নতাবাদী তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোর উপরে কঠোর, সেটা আমার দেশ হলে আমিও কঠোর। আমার দেশের অখণ্ডতা বিনষ্ট করবার যদি কোনো প্রচেষ্টা চলে, সন্ত্রাসী কিছু চলে, তাহলে কিন্তু আমিও কঠোর করব। এখন সমস্যাটা যেখানে সূত্রপাত হয়েছে, যে ভারত যেহেতু তার অভ্যন্তরীণ সিকিউরিটির জন্য যারা ঝুঁকিপূর্ণ মনে করে, তারা তাদের দেশের ভেতরে থাকুক বা দেশের বাইরে থাকুক, তাদেরকে তারা আন্ডার ট্রায়ালে আনার চেষ্টা করবে। সেই হিসেবে এই 2023 সালে যে ঘটনাটা ঘটেছিল, যে কানাডাতে এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন শিখ যিনি নিহত হলেন, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, সেটা রয়ের একজন এজেন্ট যাদব, যার নাম যেভাবে মিডিয়াতে এসছে, তার মাধ্যমে হয়তো তাকে কিল করা হয়েছে এবং সে গ্রেপ্তার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এবং কানাডার সাথে ভারত সরকারের একটা দ্বন্দ্ব তৈরি হয়, যেই দ্বন্দ্বে কানাডা এবং নির্ঝর হত্যাকাণ্ড। হ্যাঁ 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 সেরকম, সেটা একটা ঘটনা, সেটা একটা ঘটনা। তো এই বিষয়গুলো আমি বলছি যে এগুলো তো আসলে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষেপে যেটা বলি যে ভারত, আমরা সোজা কথায় যেটা বলি যে শিখ বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারত সরকারের একটা কঠোর অবস্থান আছে, এবং ভারত সরকার তার মেকানিজম অনুযায়ী কোনোভাবে সম্পর্কিত আপনার কাছে মনে হয় এই সংস্থাটির সাথে, বা পেছনে শিখদের কোনো সম্পৃক্ততা রয়েছে শিখ সম্প্রদায়? হ্যাঁ আমি বলছি আর কি, হ্যাঁ আমি যেটা বলছি যে সেটা হলো যে 2023-এ যে সমস্যাটা হলো, সেটা ভারত সরকার দাবি করছে যে তার সিকিউরিটির জন্য ক্ষতিকর যারা আছে, তারা যদি ভারতের নাগরিক হয়, তাহলে তাদেরকে ট্রায়াল করা বা করা তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা তারা বললেন যে ঠিক আছে, এইটা ভারতের হয়তো অধিকারের মধ্যে পড়ে, কিন্তু কানাডা তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে আরেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভেতরে গিয়ে ভারতের কেউ এই ধরনের কাজ করবে, সেটা তো তাদের দেশের আইনের লঙ্ঘন। এই হিসেবে একটা ডিপ্লোম্যাটিক একটা সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং এই ক্ষেত্রে হয়, এবং এটার সাথে মানে বিভিন্ন কিছু পরে লিঙ্কড হয়ে যায়। এখন এই মুহূর্তে যেটা আমরা দেখলাম যে ভারতে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা সংস্থা যেটা বলেছে যে ইন্টারন্যাশনাল কমিশন ফর রিলিজিয়াস ফ্রিডম, তারা যেমন ভারতের ব্যাপারে মন্তব্য করেছে এবং তাদের একটা হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিং এর মাধ্যমে তারা ট্রাম্প প্রশাসনের কাছে একটা আবেদন জানিয়েছে যে তারা চীনের এগেইনস্টে ভারতকে মানে প্রেফার দেওয়ার জন্য তাদের বক্তব্যের যে মূল সুর সেটা হচ্ছে যে মানে গ্লোবাল পলিটিক্সে চায়নার এগেইনস্টে ভারতকে প্রেফার দিতে গিয়ে এতদিন ভারতে যে ধর্মীয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেই দিকে মার্কিন প্রশাসন তেমন একটা নজর দেয়নি, এবং এটা নজর দেওয়া জরুরি হয়ে পড়েছে। সেটার অংশ হিসেবে তারা মনে করছে যে ভারতের যে গোয়েন্দা সংস্থা র, এরা হয়তো এরা আর কি ধর্মীয় যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে তারা কাজ করছে, মানে এই যে ধর্মীয় স্বাধীনতা যে লঙ্ঘন, এই জন্য তারা একটা প্রস্তাব করেছে যে স্পেশাল কিছু ক্ষেত্রে ভারতের যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা র, তাদেরকে স্যাংশনের আওতায় আনার জন্য তারা প্রস্তাব করেছে। এখন এটা তো গভীর একটা বিচার্য বিষয়, যেটা উপযুক্ত ডেটা না পাওয়া পর্যন্ত আমরা আসলে মন্তব্য করতে পারি না। তবে এটা সম্পূর্ণই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইল্যাটারাল রিলেশনের ব্যাপার,
আমি কূটনীতির একজন ছাত্র হিসেবে মনে করি বাংলাদেশের এই বিষয়গুলোতে জড়িত না হয় ভালো। এক্ষেত্রে বাংলাদেশ জাস্ট অবজার্ভ করতে পারে বিষয়টা, কারণ এখানে আমরা যদি কোনো কমেন্ট করি, ভারতের সাথেও যেমন তারা আমাদের প্রতিবেশী, আমরা তো আর প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। ফলে প্রতিবেশীর সাথে আমাদের একটা সুসম্পর্ক বজায় রেখেই কাজ করতে হবে। অবশ্যই আমাদের স্টেট ইন্টারেস্টকে অবশ্যই তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে, এটি স্বাভাবিক। কিন্তু সেটা কোন ওয়েতে করব সেটা হলো আমাদের পলিসিগত ব্যাপার। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দীর্ঘদিনের ডিপ্লোম্যাটিক এবং আমরা বলবো যে উন্নয়নের অংশীদার। যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও কোনোভাবে আমাদেরকে তো মানে অসন্তুষ্ট করা চলে না। যে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে বাংলাদেশকে খুব সতর্ক অবস্থানে আমার মনে থাকা দরকার, যে আমরা যেন কোনো সাইড না নিই। হ্যাঁ, আমাদের যদি কোনো রোল প্লে করার সুযোগ থাকে সেটা যেন ডায়ালগের মাধ্যমে যায়। আমাদের মিডিয়াকেও আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে খুব সতর্ক হতে হবে, কারণ বাংলাদেশে বাংলাদেশের মিডিয়া এবং ভারতের মিডিয়ার সাথে এখন কিছুটা কিন্তু এক ধরনের মানে প্রপাগান্ডা ওয়ারের মতোই একটা অবস্থা সৃষ্টি হয়েছে কিছু ধর্মীয় ব্যাপার নিয়ে। ভারতের কিছু কিছু মিডিয়া বাংলাদেশের যুদ্ধের যে বিচ্ছিন্ন কিছু ঘটনা সেগুলোকে যেরকম তারা ব্যাপকভাবে তৈরি করছে, পাশাপাশি আমরাও আবার ভারতের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন থাকি। কারণ এটা তো বাস্তবতা মেনে নিতে হবে যে বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, আর ভারত হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র। এবং 1947 সালে যখন উপমহাদেশ বিভক্ত হলো তখন কিন্তু সাম্প্রদায়িক ইস্যুটাই প্রধান ছিল, না হলে তো আমরা ঐক্যবদ্ধ ভারতই থাকতাম, যেখানে আমাদের সার্কভুক্ত সব দেশগুলোই একটা ভারতবর্ষ হিসেবে থাকতে পারত। কিন্তু কেন আমরা একসাথে থাকতে পারলাম না, সেটা কিন্তু একটা অবশ্যই সাম্প্রদায়িক এবং ঐতিহাসিক একটা বাস্তবতার কারণেই এই জিনিসটা তৈরি হয়েছে। কাজে বাস্তবতা যেটা হয়ে গিয়েছে সেটাকে মেনে নিয়েই কিন্তু আমাদের রাষ্ট্রের স্বার্থটা আমাদের উদ্ধার করতে হবে। কাজে এক্ষেত্রে আমি যেটা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটা একটা কৌশলগত পলিসিও হতে পারে, যে তারা ভারতকে হয়তোবা আরো বেশি তাদের ফেভারে আনার জন্য, মানে বড় বড় রাষ্ট্রগুলো আপনারা জানেন যে অনেক সময় আর্টিফিশিয়াল কিছু ক্রাইসিস তৈরি করে, যে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার মাধ্যমে তাদের দিকে দুর্বল বা উদীয়মান রাষ্ট্রগুলোকে লাইন আপ করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে এটা সেই ধরনের কোনো গেম কিনা সেটাও আমরা জানি না। কারণ আমার যে পিএইচডি ছিল, আমার একটা পিএইচডি ছিল তার, আমি যেটা বিষয়ে পিএইচডি করেছি সেটি হচ্ছে চেঞ্জিং প্যাটার্নস অফ ইউএসএ ডিপ্লোমেসি টুয়ার্ড সাউথ এশিয়া ইন দ্য পোস্ট 9/11 পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ। 2017 সালে আমার পিএইচডিটা হওয়ার পর সেখানে আমি দেখিয়েছি যে 47 সনে এই ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর থেকে যদিও পাকিস্তান সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার বলয়ে থেকেছে, কিন্তু উপমহাদেশীয় রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ভারতের সমালোচনা করেছে, কিন্তু ভারতকেই কিন্তু আবার বেশি প্রিফার দিয়েছে। এটার কারণ হচ্ছে যে চায়নাকে ব্যালেন্স করার জন্য সবসময় ভারতকে তারা একটা প্রাধান্য দিয়ে থাকে। এবং এই যে মানে যে স্যাংশনের দাবিটা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস কমিশন থেকে, তারা কিন্তু এটা স্পষ্ট করে উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে নীতি, চায়নাকে ব্যালেন্স করার জন্য ভারতকে প্রাধান্য দেয়া, এইটা করতে গিয়ে ভারতের যে ধর্মীয় ক্ষেত্রে যে তারা মানে মানে অন্যায় করছে, এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র আমলে নেয়নি। এটাকে এখন আমলে নেওয়ার দরকার আছে। এটা অবশ্যই একটা গ্লোবাল, বিশেষ করে রিজিয়নাল পলিটিক্সে এটা একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো বাংলাদেশের জন্য ব্যাপার হলো যে আমাদের এখন এই বিষয়গুলো থেকে অত্যন্ত সতর্কতার সাথে নিজেদেরকে গা বাঁচিয়ে চলতে হবে আর কি। কারণ আমাদের রাষ্ট্রটা কিভাবে আমরা গ্লোবাল ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে নিজেদের স্বার্থটা, আমি এখানে একটু ছোট্ট একটা কথা বলি, আমাদের পাটোয়ারি স্যারের একটা কথার সাথে আমি একটু উল্লেখ করি, স্যার কিছু মনে করবেন কিনা, যে সেটা হচ্ছে যে একটা ন্যারেটিভস এরকম থাকে যে ভারতের এক ধরনের ন্যারেটিভস আছে যে আমরা ভারতকে চাপে ফেলার জন্য ভারতীয় পণ্য বর্জন করতে পারি, ভারতের কাছ থেকে কিছু কিছু জিনিস আমরা উইথড্র করে নিতে পারি, যাতে করে বাইরের জায়গায় এটা করলে ভারত চাপে পড়ে আমাদের সাথে বন্ধুত্ব করবে। এইটা একটা ন্যারেটিভস। এটা যে হয় না তা না, বিভিন্ন রাষ্ট্র তার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে এরকম করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা সমস্যা হলো যে এই যে কিছু কিছু পলিসি আপনি কিন্তু কখনোই ইমপ্লিমেন্ট করতে পারবেন না। যেই পলিসিটা আপনি কখনোই ইমপ্লিমেন্ট করতে পারবেন না, সেটা ইনিশিয়েটিভ করাটা কিন্তু বোকামি হয়ে যাবে। যেমন এই ধরনের যে পলিসি যে ওই রাষ্ট্রের এটা বর্জন করো, ওই রাষ্ট্রের সেটা বর্জন করো,
এইগুলোকে বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রটাকে একটা সর্বাত্মকবাদী রাষ্ট্র হতে হয়। বাংলাদেশ মূলত একটা ডেমোক্রেটিক রাষ্ট্র। ডেমোক্রেসিতে আমরা ওই মান অর্জন করতে পারি নাই, ডেমোক্রেসির যে মূল জায়গা সেই জায়গাটাকে দিতে পারি নাই। তো বাংলাদেশের মানুষ কিন্তু মনে মগজে ডেমোক্রেটিক, তো জনগণ কিন্তু ডেমোক্রেটিক, প্রতিষ্ঠানগুলো ডেমোক্রেটিক করতে পারি নাই, রাজনৈতিক দলগুলোকে ডেমোক্রেটিক করতে পারি নাই, নির্বাচন ব্যবস্থাটাকে আমরা ঠিক করতে পারি নাই, কিন্তু মানুষ কিন্তু ডেমোক্রেটিক। ফলে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে কিন্তু আপনি জনগণকে কখনোই বাধ্য করতে পারবেন না যে এইটা বর্জন করো। ফলে যখন আমি রাষ্ট্রীয়ভাবে বলে ফেলবো যে এটা বর্জন করো, অথচ জনগণ ওইটা আবার ইমপ্লিমেন্ট করলো না, তখন সরকারে যারা থাকলো তারা কিন্তু অন্যান্য দেশের রিলেশনকে বিল্ড আপ করতে গিয়ে ডাকাইতা করে যাবে, কারণ তারা একটা রোল প্লে করে ফেললো, একটা ঘোষণা দিয়ে দিল, কিন্তু জনগণকে আবার ওই কাজে আনতে পারলো না। যদি এমন হতো, চায়নার মতো যদি বাংলাদেশ একটা রাষ্ট্র হতো যেটা রেস্ট্রিক্টেড রাষ্ট্র, এটা যদি রাশিয়ার মতো হতো, যে রাশিয়াতে পুতিন যেভাবে রাষ্ট্রটাকে তৈরি করে ফেলেছেন, যে উনি যখন একটা ঘোষণা দিয়ে ফেলেন তো রাষ্ট্রটাকে এমন স্ট্রাকচারে নিয়ে এসে যে তার জনগণ সেটা মানতে বাধ্য হয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। চায়নাতে যখন কেউ এই কথাটা বলে ফেলে তখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেটা ইমপ্লিমেন্টেড হয়ে যায়। নর্থ কোরিয়াতে এটা সম্ভব, ভিয়েতনামে কিছুটা সম্ভব, কিন্তু বাংলাদেশের যে জনগণের যে নেচার এবং স্ট্রাকচার, এখানে রাষ্ট্র বা সরকার থেকে কোন একটা জিনিস বলে দিলে যে আমরা ভারতের পণ্য আর গ্রহণ করবো না, ইসরায়েলের পণ্য গ্রহণ করবো না, দেখা যাবে যে আপনার সরকারের সঙ্গেই যোগাযোগ হচ্ছে এমন অনেকেই আবার ইসরায়েলের সঙ্গে ব্যবসা করছে, ভারতের সাথে ব্যবসা করছে। আমি বিনয়ের সাথে স্যারকে বলি যে এই ন্যারেটিভসটা নিয়ে আমাদের সতর্ক হতে হবে যে আমরা কোনো বর্জনের রাজনীতিতে যেন না যাই। কারণ হলো আমাদের রাষ্ট্রটা আসলে জনগণের নেচারটা আসলে ওই রকম না। যদি আমরা জনগণের নেচারটা অর্থাৎ দেশপ্রেমের জায়গাটা ওই রকম বানাইতে পারতাম যে আমরা বলা মাত্র জনগণ ওইদিকে ফলো করবে, তাহলে কিন্তু এটা খুব ইফেক্টিভ একটা ন্যারেটিভস হতো। তো সেক্ষেত্রে আমি যেটা বলি যে বাংলাদেশ একটা ছোট আয়তনের বৃহৎ জনসংখ্যার রাষ্ট্র। আমি আবারও বলছি যে বাংলাদেশ ছোট আয়তনের বৃহৎ জনসংখ্যার রাষ্ট্র। এখানে খুব বেশি ন্যাচারাল রিসোর্স নাই, একমাত্র আমাদের সার্ভিস সেক্টর। এবং আমরা আমরা আসলে কি একটা দর্জি জাতি, আমরা কাপড় চোপড় সেলাই করে বিক্রি করছি, সহজ ভাষায় যদি বলি আমরা কাপড় চোপড় সস্তা, আমাদের এখানে শ্রম সস্তা, এই জন্য আমরা টিকে আছি। কিন্তু এই ইকোনমি কিন্তু পৃথিবীতে আসবে না, সামনে কিন্তু এআই চলে আসতেছে, নানান ধরনের টেকনোলজি চলে আসছে। এগুলো যদি চলে আসে তাহলে কিন্তু আমরা যে ম্যান পাওয়ারের মাধ্যমে যে আর্নিংটা করে আমাদের অর্থনীতি টিকিয়ে রাখছি সেটা কিন্তু আর থাকবে না। কাজে অদূর ভবিষ্যতে পৃথিবীতে টেকনোলজির যে চেঞ্জ হচ্ছে, সেই টেকনোলজির চেঞ্জের এগেইনস্টে আমাদের কোন সেক্টরের মাধ্যমে আমাদের অর্থনীতি টিকিয়ে রাখছে সেটা আরো টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা, তার বিকল্প কি হতে পারে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। এবং সেই বিকল্প তৈরি করতে গেলে অবশ্যই আমাদের যে আমাদের ফরেন পলিসি যেটা আছে যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এটাকেই আমাদের ফলো করতে হবে। এবং বাইল্যাটারাল, ট্রাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল এবং জি2জি এবং ট্র্যাক টু লেভেলে যে যেখানে আছে সেভাবে মিলিয়ে আমরা সবার সাথে বন্ধুত্ব করে আমাদের কিভাবে আউটপুটটা নিয়ে আসতে পারি সেই চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে এই যে রয়ের প্রতি ইনজাংশন, এগুলো এই বিষয়গুলোতে আমরা সজাগ থাকি যেন আমাদের রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়। আমার মনে হয় যে এখানে নিরাপদ দূরত্বে, আমাদের জন্য নিরাপদ দূরত্বে থাকাই ভালো। ওই যে বলে না যে রাজায় রাজায় যুদ্ধ, খাগড়ার প্রাণান্ত, মানে ব্যাপারটা যেন এরকম না হয়ে যায়। নিরপেক্ষ ভূমিকা উচিত এই ব্যাপারটিতে। আপনি কি বলছিলেন? ধন্যবাদ স্যার। আমি দুটো বিষয় আমি আপনার কাছ থেকে জানবো, তারপরে আমি আপনার কাছে আসবো। বাংলাদেশ ইস্যুতে আমরা শেষের দিকে আছি, খুব জনাব ডক্টর সৈয়দ চৌধুরী, ট্রাম্পের ডোনাল্ড আজকে অর্থনৈতিক উন্নয়ন, ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বৃদ্ধি, বাংলাদেশ গণতন্ত্রের যুক্তরাষ্ট্র অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা বৃদ্ধি সক্ষমতা ইত্যাদি নানা বিষয়ে প্রেসিডেন্ট কথা বলেছেন। এই বার্তা থেকে আপনি কি এবং আমাদের যন্ত্র বোধহয় হচ্ছে কিভাবে দেখছেন, কি আপনাদের মনে হয় আমরা লিখে চলতে পারি, বা হলেও কি সমস্যা, হলেও কি সংখ্যা
দুটো বিষয় আপনার কথাটা কেটে কেটে আসতেছে, স্যার সাউন্ডটা ক্লিয়ার না। আমি আবারও বলছি ডক্টর আপনার জানতে আপনার চাচ্ছিলাম আপনার 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 টেকনিশিয়ানকে একটু বলেন যে এটা ক্লিয়ার করতে পারে, সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, ধন্যবাদ। মনে হয় আমাকে কথা বলতে মনে হয় বলছেন না স্যার। বাইরে মাইক্রোফোনের এখানে ব্রিদিং এর একটা নয়েজ পাচ্ছি আমি। আমার থেকে যারা আছেন একটু দেখবেন বিষয়টা, তারপরে এই অংশগুলো কেটে দিবেন। এখন ঠিক আছে, এখন ঠিক সাউন্ড আছে, আসছে। এখন ঠিক আছে। ঠিক আছে। ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন, আমি আপনার কাছে যাচ্ছিলাম একটি ছোট্ট বিষয় নিয়ে। দুটো বিষয় আমি খুব ছোট করে জানতে যাচ্ছি, খুবই ছোট করে, অনুষ্ঠান একদম শেষের দিকে। সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বাংলাদেশের জন্য। সেখানে বলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন, ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বৃদ্ধি, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা ইত্যাদি নানা বিষয়ে উনি কথা বলেছেন এবং এই খুব সম্ভাবনাময় কথাগুলো বলেছেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং একই সাথে যে আসিয়ানে বাংলাদেশের একটু অন্তর্ভুক্তির প্রচেষ্টা হয়তো বা শুরু হতে পারে কিনা আসিয়ান সদস্য হওয়ার জন্য, যদি এমনটি হয় তাহলে সেই ক্ষেত্রে আসিয়ান রাষ্ট্র হলে বাংলাদেশের জন্য বিশ্বকে সামাল দেওয়া সম্ভব কিনা, বা সেখানে কোনো শঙ্কা তৈরি হতে পারে কিনা, বা সম্ভাবনার জায়গাগুলোই কি আছে? সবটি মিলিয়ে যদি আপনি খুব ছোট আকারে আমাদেরকে বলেন। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ রাষ্ট্রটার জন্য সবচেয়ে বেশি দরকার হলো যত বেশি গ্লোবাল কানেক্টিভিটি আমাদের বাড়বে, তত বেশি কিন্তু আমাদের সম্ভাবনার দুয়ার খুলে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের আসিয়ানের অন্তর্ভুক্তি যদি সম্ভব হয়, এটা আমাদের দেশের জন্য অবশ্যই ইতিবাচক হবে। কারণ হলো যে যত বেশি গ্লোবাল মার্কেটে আমরা অ্যাক্সেস করতে পারবো, তত বেশি আমাদের জন্য সুবিধা হবে। আমাদের সবচেয়ে বড় যে সম্পদ, সেটি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে তরুণ প্রজন্ম। মানে একটা রাষ্ট্র কতটুকু এগিয়ে যাবে, সেটা কিন্তু নির্ভর করে তার ম্যান পাওয়ারের কোন এজের পিপল কত পার্সেন্ট আছে। বাংলাদেশের টোটাল জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত কিন্তু মানে কর্মক্ষম বা সার্ভিস দিতে সক্ষম, যেটাকে আমরা বলি তরুণ প্রজন্ম, তাদের কারিগরি ত্রুটির কারণে বা সংযোগের কারণে হয়তোবা বিচ্ছিন্ন দেখাচ্ছে। ডক্টর মামুন আপনাকে বিচ্ছিন্ন দেখাচ্ছে আমাদের থেকে। তাহলে আমি একটু পাটোয়ারি স্যার আপনার কাছে আসি। ছোট্ট দুটি বিষয় নিয়ে যদি আপনি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন। স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনি বোধহয় মিউট করা। আপনার কি স্যার মিউট করা? না, মিউট করেন, আমারটা ঠিক আছে। আমি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ছোট্ট করে একটি বিষয় জানতে চাই। আমাদের আরেকজন সহবক্তা যিনি অতিথি আছেন সম্মানিত, উনি তো বিচ্ছিন্ন হয়ে গেছেন কারিগরি ত্রুটির কারণে হয়তোবা। স্যার, প্রায় কথা হচ্ছিল এই সরকার শপথ গ্রহণের পর থেকে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা ফেল করবে বা সফলতার মুখ দেখতে পারবে না এবং খুব সহসাই একটি বিতর্কের মুখে পড়বে এই সরকারে যারা রয়েছেন। এবং আওয়ামী লীগের পুনর্বাসন খুব দ্রুতই হবে। শেখ হাসিনা হয়তোবা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ফিরে পাবেন। এমন অনেকগুলো কথা স্যার অনেক দিন যাবৎ, অনেক মাস যাবৎ হচ্ছিল। আমি জানতে দেব একদম শেষে, যেহেতু আমরা চলে এসেছি। সেটি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। আপনার কেননা বাংলাদেশের বেশ কিছু সফলতা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। আমি বাংলাদেশে উনার অবস্থান বলি, গতকালকেও যখন উনি মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, ওখানেও সরকারের নিয়ে গৃহীত অনেকগুলো পদক্ষেপ এবং কি এতদিনের কাজগুলো সম্পন্ন হয়েছে এই সরকারের মাধ্যমে, সেগুলো নিয়ে কথা হয়েছে। নানা বিষয়ে কথা হয়েছে। তো সেই জায়গা থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসা বলি বা তাদের ভবিষ্যৎ বলি, রাজনৈতিক অবস্থান কোন জায়গায় রয়েছে আপনার কাছে মনে হয়?
আমি ওইটাতে যাওয়ার আগে আমাদের প্রফেসর সাহেব যে দুইটা কথা বললেন যে আমাদের এইগুলি আমাদের বলা উচিত না, আমরা কিন্তু ওনার কথাটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে অলরেডি। যেমন কোরবানির গরু, তারপরে এই যে রোজার মধ্যে পেঁয়াজের দাম, আমরা যে এই ধরনের একটা কিছু লোক পরোক্ষভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করা হয়, এটা বুঝা আর না বুঝা। আমরা দেখেন ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে চাই, হাসিনা গভর্নমেন্ট রাখতে, পেঁয়াজের দাম কত দিয়ে কিনছেন গত রোজায়, আর এখন কত দিয়ে কিনলেন, তার মানে এটা মিথ্যা প্রমাণিত হলো। আমার দেশের লোক উৎপাদন করবে, আর আপনি সবার লোকে বন্ধুত্ব, এই কনসেপ্টটা একটা ভুল। আপনারা কেউ লাথি মারলে আপনি তার লগে বন্ধুত্ব করবেন? তো সবার লগে বন্ধুত্ব নয়, যিনি বন্ধুর মতো আচরণ করবে তার লগে বন্ধুত্ব। প্রফেসর সাহেবের এই কথা এখানে ভুল প্রমাণিত। আরেকটা জিনিস, হ্যাঁ, আরেকটা জিনিস হলো, আমার এই কনসেপ্ট পুরাটাই ভুল। আমাদের এই কনসেপ্ট চেঞ্জ করা দরকার। যিনি আমারে একবার সেলুট দিব, আমি তার 3 বার সেলুট দিব। যিনি আমাকে সিমটি কাটবে তার আমি ঘুষি দেব। যদি গোকরা সাহেবকে মানুষ করে, যিনি কামড় দিতে পারে তাকে মানুষ হিসাব করে, দোড়া সাহেবকে কেউ গুরুত্ব দেয় না। এইটা হলো একটা এই ন্যারেটিভটা চালু করে দিয়া, অর্থাৎ আমাদের নত জানু পররাষ্ট্র পলিসি, নত জানু বাংলাদেশ, এইটা এরা পেয়ে গেছে। এই যে আমাদের হাসিনা চলে গেলে দেশ দখল হয়ে যাবে, কি করবে, কত কিছু করে, আসো না দখল করতে, আসো। আসো না তো। হ্যাঁ, আমাদের বাজার দাম তো স্থিতিশীল আসছে, ইন্ডিয়া সব বন্ধ করে দিলে আমাদের না খেয়ে মরবো আমরা। কিছু লোক এর ন্যারেটিভ প্রচার করতো না। হ্যাঁ, সে কি বাস্তবে কি হলো এটা? কারণ আমার দেশের লোক উৎপাদন করবে। আপনি যে সাঁতার শিখে না, সাঁতার জানে না, তাকে যদি নদীতে ফেলে দেন, সে বাঁচার জন্য সাঁতার শিখে ফেলবে। আমি এর আগে অনেক আগে বলছিলাম যে আমাদের সুষম উৎপাদন যাইতে হবে। আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে আমি বিটিভিতে এটা করছিলাম যে আমার যখন পেঁয়াজ লাগে, আমার যখন রসুন লাগে, আদা লাগে, তাহলে আমি ধান করব না অথবা পাট করব না। আমার জমির একটা অংশ 10 থেকে 20% সরকারে আইন করে দিবে রবি শস্য। ওই আমার 100 বিঘা জমি আছে, 20 বিঘার মধ্যে আমি রবি শস্য করব, আমি আদা করব, আমি রসুন করব, তাহলে আমি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব। তা আমার সেলফ সাফিসিয়েন্ট না, এটা পরোক্ষভাবে আরেকজনের নির্ভরশীল করার জন্য এই কথাগুলি বলা হয়। আর কিছু লোক আছে না বুঝে বলে। আপনি আমাদের গত কোরবানি যখন গরু দেয়া বন্ধ করে দিল তারা, আমাদের এখানে পিকেএসএফ 7,500 কোটি টাকার লোন দিছে। করিম সাহেব ছিলেন ওটার চেয়ারম্যান। এটা দিয়ে দেখে আবার টাকা রিটার্নও, লোন শোধ করে। দেখেন বড় বড়রা, সালমান রহমানরা টাকা দেয় না, কিন্তু এরা যারা গরু ছাগল পালন করে, এদিকে আমাদের পুষ্টির অভাবও গেল গা, আমার গরুর অভাব হলো না। কোরবানির সময় অনেক কোরবানির মার্কেটে আমরা অনেক সময় দেখা যায় গরু পাই নাই, শেষের দিকে অনেকে গেছে গরু কিনতে, তারা গরু পায় নাই। এইবারে কিন্তু সেই সমস্যা ইন্ডিয়ার সাথে আমাদের সাথে হওয়ার পরে, গরু সাপ্লাই বন্ধ করার পরে কিন্তু আমরা সেটা উত্তরণ করতে সক্ষম হয়েছি। তো সুতরাং আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের নতজানু মানসিকতা, এইটা আমাদের আর সমস্যা হতো। জনাব পাটোয়ারি, আমি একটা মিনিট আমি থামাই শুধু। যে সমাজ অতিথি আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন কারিগরি ত্রুটির কারণে। আমি আপনার উত্তরটি আমি শেষের দিকে নিচ্ছি, যেহেতু আমি আরেকটি প্রশ্নের মাঝখানে চলে এসেছি। আমি সেই উত্তরটি নিয়ে তারপরে আমি শেষ করব। আচ্ছা, এরপরে আমি তো শেষ করে দিই, তারপরে ওনার থেকে নিয়ে আমাকে যে প্রশ্নটা করছে আমি শেষ করে দিই। আপনি বলছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আর হাসিনার ভবিষ্যৎ কি। হাসিনার ভবিষ্যৎটা আপনি এখানেই বুঝতে পারবেন। এই পর্যন্ত যতগুলি স্বৈরশাসক ছিল, তাদের ভাগ্যে নিজের দেশের মাটি ভাগ্যে জুটে নাই। এর সাথে শুরু করে কেউ ক্ষমতা আসছে, লেসপেন্সারি করছে আওয়ামী লীগের, কিন্তু ক্ষমতা ফেরত আসে নাই। 9 বছর ছিল, ক্ষমতা আসে নাই। নরিয়াকে আসে নাই, মাকরুস আসে নাই। ওয়ার্ল্ডের একটা সিঙ্গেল স্বৈরশাসক যারা দেশের টাকা লুট করছে তারা ক্ষমতায় ফেরত আসছে। তার মানে এখানে ডিসাইডেড হয়ে গেছে, এটা আপনি বুঝতে পারছেন যে হাসিনার ভাগ্য কি হবে। আর হাসিনা ওখানে গেছে, প্রথম সে প্রধানমন্ত্রী ছিল, তখন তার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট হয় নাই, রেড পাসপোর্ট নিয়ে গেছেন ওখানে। এখন ওইখানে পরে যখন সরকার ফর্ম হইলো, তখন ওনার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। উনি এখন রয়েছেন ভারতে, কোন স্ট্যাটাসে উনি? হ্যাঁ, সেটা বলতেছি। এখন ওনাকে সে অ্যাসাইলাম চায় নাই, সে ওখানে নাগরিকত্ব চায় নাই, আর নাগরিকত্ব দিতে পারবে না, কারণ ইতিমধ্যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি ওদের জয়শঙ্করকে ডাকছে যে তুমি কোন স্ট্যাটাসে তাকে দিছো, এবং তার যে বাবুসি দিচ্ছ, খাওয়া দিচ্ছ, জনগণের ট্যাক্সের টাকা কিভাবে দিচ্ছ। এখন সেই কথার সেই পরিপ্রেক্ষিতে বলছে না, আমরা আগে দিছিলাম, উনি তো শর্ট টাইমের জন্য আসছে সেই জন্য দিছি, এখন আমরা বাবুসি বন্ধ করে দিছে। এখন শেখ হাসিনাকে নিজে রান্না করার খাইতে হচ্ছে, বাবুসি প্রত্যাহার করছে। ওনার মা, উনি এখন নজরবন্দি হিসেবে আছেন। এইসব লোকগুলি আসল তথ্য তাদের কাছে নাই। মাঝে মাঝে উনি মানে অবচেতন মনে বলে, ওবায়দুল কাদের কোথায়, এ কি করতেছে, তত্ত্বাবধায়ক কিছু করতে পারছে না, এরকম নিজে বলতেছে। আমাদের বিভিন্ন সোর্স থেকে আমরা খবরগুলি পাচ্ছি। অবশ্য মাঝে মাঝে উনি ঘুমের মধ্যে উঠে ওবায়দুল কাদেরের খোঁজ দেয়, তোফাইলের খোঁজ দেয়। তো এখন উনি হচ্ছে ওনার ফিউচার নাই ওনার। একটা 82 বছর 84 বছর বয়সে আছে, কি ফিউচার থাকতে পারে?
মানুষের তো একটা ক্যাপাবিলিটি থাকে, মানুষের শারীরিক সক্ষমতা আছে। মোহাম্মদ আলী ক্লে তো এখন তো কুস্তি খেলতে যায় না, কারণ তার তো সক্ষমতা ওখানে পারবে না। তো সে তো ওনার মেমোরি লস্ট হবে। উনি এখন যে শান শকতে ছিল এখন কিছুই নাই। এখন ওনাকে মুড়ি আর দুধ খাইতে হচ্ছে ওনাকে, কারণ উনি রামতে পারছেন না। ওনার বাবুসি প্রত্যাহার করা হয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি থেকে মোদি চেষ্টা করছিলেন যে ওনার নিজস্ব ফান্ড থেকে কিছু টাকা দেওয়ার জন্য। তখন ওই যে অর্থমন্ত্রী সীতারাম বলছে অলরেডি আপনার 252 কোটি টাকা আপনাকে দেওয়া হয়েছে। সে বিদেশে সফর করে, সেই টাকা আর কোনো বর্ধিত করা যাবে না। বিরোধী দল ধরছে এই টাকাগুলি কিভাবে দেওয়া হচ্ছে, তাহলে হাসিনাকে কেন টাকা দেওয়া হবে? এখন হাসিনার বরাদ্দ নাই। এখন বাবুজি প্রত্যাহার করছে, এখন বেশিরভাগ সময় উনি দুধ মুড়ি খাইয়া করতেছে। গত লাস্টে উনি ফোন করছে আমরা আমাদের জয়শঙ্করকে, যে আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। বারবারই ফোন করে থাকে। সে বিরক্ত হয়ে বলছে, দেখেন ম্যাডাম, আপনি যদি জনগণের লগে এরকম আচরণ না করতেন তাহলে আর আপনাকে এখন দুধ মুড়ি খাইতে হতো না, আমরা দেশে থাকতেন। কিন্তু আপনি আমাদের কথা শুনেন নাই, জনগণের গুলি চালাচ্ছেন, এটা আমরা নিষেধ করছি। আমরা বিভিন্ন সোর্স থেকে এই খবরগুলি পাচ্ছি। আর ওরা যদি আমাদের খবরটা যদি মিথ্যা হয়, তাহলে উনি ছেলের লগে ইন্টারভিউ দেখ না, ওনার মেয়ের লগে ইন্টারভিউ দেখ, একটা প্রেসে আসুক না। উনি কোনো প্রেসের সাথে কথা বলতে পারছে না। আমরা বারবার বলছি, এই যে শেখ হাসিনার নির্বুদ্ধিতার জন্য সে ইউজ হচ্ছে জাস্ট টিস্যু পেপারের মতো। এখন তাকে ডাস্টবিনে ফেলে দিবে। এবং দেখবেন যে আন্তর্জাতিক যে এখন ওই যে আইসিসিতে ওখানে মামলা হইলে তার সহযোগী হিসেবে তাহলে ভারতেও এখানের মধ্যে কিন্তু বিপদে পড়ে যাবে। সেই জন্য এখন তারা ওন করতে চাচ্ছে না। ওখানে একটা বরাদ্দ দিছে, ওখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেতে গেলে 12 থেকে 15 কোটি টাকা তার বরাদ্দ লাগবে। ওখানে যে সাক্ষী যাবে, উকিল যাবে, তাদের ট্রান্সপোর্ট খরচ, সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি দিতে পারছে না। কারণ বিরোধী দল অ্যাকাউন্টস কমিটি, ওদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি খুব স্ট্রং। তারা বসে 1 টাকাও দিতে পারবে না ওখানে। ওটার তার লাইবিলিটিস কেন আমরা কাঁধে নেবো? আমাদের সাথে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে। এই যে আমাদের নতজানু লোকজন যে বলে ভারতের সাথে আমাদের মাথা নিচু করে করার কোনো কারণ নাই। আপনার ডাল কি হাসিনা থাকতে এখন ডালের দাম কম না বেশি, পেঁয়াজের দাম কম না বেশি? তাহলে ওই লোকরা যারা বলে ওরা কিসের ভিত্তিতে বলে? যদি আজকে হাসিনা চলে যাওয়ার পরে আমাদের ইন্ডিয়া আমাদের নন কোপারেশন করছে, যদি দেখতাম যে এখন 300 টাকা হয়ে গেছে ডাল, পেঁয়াজের দাম হচ্ছে 500 টাকা, হাসিনা থাকতে 1200 টাকা আমরা কাঁচামরিচ খাইছি, এখন কত কাঁচামরিচের দাম? তার মানে এটা হলো আপনাকে পরনির্ভর থাকার জন্য কিছু লোক এই ধরনের কথা বলে, না জানে জ্ঞানের অভাব। আরটা হচ্ছে কিছু ওদের দালালি করার জন্য বলে। আমি সরি, এটা আপনি পার্সোনালি নেবেন না, এটা অনেকে আমাদের এখানে আছে। কারণ তারা পেঁয়াজের লাভ দিয়ে অনেক দালাল পোষাই দেশে। আপনি দেখেন না প্রেস কনফারেন্স, হাসিনার প্রেস কনফারেন্সে কি বক্তব্য মুজা বাবুরা দিছে, দেখছেন না আপনার? এগুলি কি করছে? এগুলি ওই যে তারপরে নাইমুল ইসলামকে দিছে, ইন্ডিয়া সফর করেছে কিসের জন্য? আপনার শাড়ির প্রফিটের জন্য, পেঁয়াজের লাভ দিয়ে ওদেরকে এইগুলি পালছে তারা। আমাদের বহু দালাল তারা পাচ্ছে, দালালরা এখনো আছে, নাই যে তা না। কিন্তু বাস্তবতা আমরা দেখবেন কি, যে আমরা যেটা বন্ধ করে যেখানে পড়তেছি আমরা সেখানে দাঁড়াই যাচ্ছি। বাঙালি এমন একটা জাতি, আমরা উৎপাদন করব। আমাদের গরুরও সংকট নাই, পেঁয়াজের সংকট নাই, কাঁচামরিচের সংকটও নাই। তাদের লোক সম্পর্ক খারাপ হওয়ার পরে বরঞ্চ তাদের অর্থনীতি খারাপ হয়ে গেছে, তাদের হাসপাতালে কোনো লোক নাই, পশ্চিমবাংলা বেকার হয়ে যাচ্ছে, লোক ট্যাক্সি ড্রাইভার বলছে আমরা ভাড়া পাচ্ছি না। আপনারা নিজে দেখতেছেন, মিডিয়াতে আসতেছে। আমাদের কোনো সমস্যা হয় না, ইন্ডিয়ার লগে আমাদের সম্পর্ক ডিটেট করাতে যাওয়াতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের পেঁয়াজের দামও স্থিতিশীল আছে, কাঁচামরিচের দামও স্থিতিশীল আছে, চালের দামও স্থিতিশীল আছে। কিন্তু ওদের সমস্যা যে ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, ওদের ট্যাক্সি ক্যাবের না খাই মরতেছে, তারা বলতেছে নিজে। তো সুতরাং আমাদের এইসব চিন্তা না করতে হবে না। আপনি যদি আমার লোকে প্রপার বিহেভ করেন, আমি যদি আপনার একটা দোকানেও আমি কোনো যদি ক্রেতা হিসেবে থাকি, আমার সাথে প্রপার বিহেভ করলে আমি আপনাকে কিনবো, নাহলে আমার অনেক দোকান আছে বিকল্প, আমি ওই দোকানে চলে যাবো। যার পরিপ্রেক্ষিতে দোকানদাররা গিফট দেয়, ডায়েরি দেয়, ক্যালেন্ডার দেয়, কফি খাওয়ায়। কেন? কারণটা কি? ওইটা তো ভারতের যে এইসব জিনিসগুলো আমাদের কাছে বিক্রি করছে, এটা যদি আমরা চায়নার থেকে আনি, এখনই যদি আনি, চায়নার ত্রাইচারি অবস্থা ইন্ডিয়ার অবস্থা হয়ে যাবে। কারণ ইন্ডিয়া আমাদের সাথে বাদ দেন, আমি ইভেনকে ফরেন তাদের যে এমবেসি ক্লোজ করে দেন না, কিচ্ছু হবে না আমাদের। আমরা চায়নার সাথে ভালো সম্পর্ক করি, অন্য দেশের সাথে সম্পর্ক করি। আমরা আমাদের যদি ডলার থাকে, আমাদের যে কোনো দেশের থেকে আমরা কিনতে পারবো, আমরা বাসার থেকে আনতে হবে না। বার্মা হইতে শুরু করে অনেক জায়গা আছে আমাদের আসতে, পাকিস্তান থেকে আসে, অন্য জায়গাতে আসবে। সুতরাং এইগুলি আর এর হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। হাসিনার আর কোনোদিনের ক্ষমতা আসবে না। হাসিনাকে ওরা লাইবিলিটিস করার জন্য দেখবেন অল অন সাইডে আমরা রেকর্ডে রাখেন, ওকে অস্বাভাবিক মৃত্যু হবে ইন্ডিয়াতে, তার বাংলাদেশে আসতে পারবেই না, ওখানে অস্বাভাবিক মৃত্যু হবে তার। আপনি রেকর্ডে রাখেন যে আমি যে এত অ্যাডভান্স বললাম, আমি এরকম আগে এই হাসিনা গভর্নমেন্ট থাকতে আমি মিডিয়ায় বলছিলাম যে হাসিনার এমন পরিণতি হবে, 52 সালে এতগুলি কোনো প্রেসিডেন্টের এরকম পরিণাম হয় নাই, এবং তার স্বাভাবিক মৃত্যু হবে না। আমি অনেক ইম্পর্টেন্ট লোকের সাক্ষী রেখে বলতে পারি, আওয়ামী লীগের অনেক নেতাকে, মন্ত্রীকে আমি বলছি যে বিকে আর আপনাদের কিন্তু ভবিষ্যতে এমন অবস্থা হবে। আবার আমি তারেক সাহেবদেরকে ওই সময় বলছিলাম যে মামুনেরা অত বাড়াবাড়ি করেন না, আপনাদের হাড্ডি গুটি থাকবে না।
আমি এই শিক্ষা প্রতিমন্ত্রী মিলন সাহেবের বসে খালেদা জিয়ার বলেন এগুলি করতে না, অস্তিত্ব থাকবে না আপনার, তারা খালেদা জিয়া যখন ক্ষমতায়, আমি সাক্ষী নাম রাখি বলতেছি। আমি হানিফের বড় ভাইরে বলছি ভাগেন এখান থেকে, কয় আমারও তো কিছু দেয় নাই। হানিফের বড় ভাই রশিদ সাহেব, যেটা শেখ হাসিনার ফুফতো বোনের জামাই, আমি নাম মেনশন করে, উনি যদি মিডিয়া দেখে উনি এটা বলবে এটা সত্য কিনা। তো সুতরাং আমি এখন আপনারা সাক্ষী থাকবেন, এক সময় হাসিনার নর্মাল ডেথ হবে না, সে নেভার কাম ইন পাওয়ার। আওয়ামী লীগ আসবে আপনার 20 বছর 30 বছর পরে, কারণ যে কাণ্ড কীর্তি তারা করে গেছে, কোন মুখে নিয়ে পাবলিক গেছে, পাবলিক এত সহজে বাঙালি যেমন মানুষকে উঠায় আমার নামাইতেও দেরি করে না। আপনি আপনি মানুষকে কত রকমের অত্যাচার করছে 15 বছরে, দেশের স্বার্থ জলা দিয়ে দিয়েছে। আপনি হাসিনার যে চুক্তিগুলি আছে পাবলিকের পেপারে, পত্রিকায়, পাবলিক ডোমিনে আনতে বলেন কি কি চুক্তি করছে দেশের স্বার্থের পরিপন্থী, তার একতরফা সব দিয়ে গেছে, নেয় তো কিছুই না। তারপরে এটা সাবঅর্ডিনেট কান্ট্রির মতো আমাদেরকে ব্যবহার করছে। এখন আমাদের একটা সৌভাগ্য, ইউনূসের মতো এরকম একটা লোক আসছে, কিন্তু ওনার কিছু ভুল ত্রুটি আছে। উনি এখন মন্ত্রী পরিষদে পরিবর্তন করে কিছু ইফিশিয়েন্ট লোক, ডাইনামিক লোক, দূরদর্শী লোকের যদি এটা আবার এটা করতে পারে, ভুল থেকে শুধরাইতে পারে, তাহলে উনি স্মরণীয় থাকবে। না হলে ওনার যে অতীতে যা অর্জন করছে সব আমও যাবে, চালাও যাবে ওনার। আমি একাধিক মিডিয়াতে আমি এই কথা ইউনূস স্যারের বলছি, ওনার সাথে উনি আমাকে খুব ভালো জানে। ওনার কাজের সময় আমি বহুবার আমি কথা রিপিট করছি, উনি থ্যাঙ্কসও জানাইছে। যখন ওনাকে যখন বললো যে উনি বেশি বয়স হয়ে গেছে, ওনাকে গ্রামীণ ব্যাংক চালাতে পারবে না, সুরঞ্জন সেনগুপ্ত চ্যানেলাইতে আমি বলছি যে অর্থমন্ত্রীর বয়স আর ডক্টর ইউনূসের বয়সের পার্থক্য কতটুকু, তাহলে সে যদি পুরো অর্থ ব্যবস্থাপনা দেখতে পারে, তা ইউনূস একটা ব্যাংক দেখতে পারবে না কেন? একটা ব্যাংক দেখতে পারবে না। শেখ হাসিনা যদি এত বয়সে তখন রাষ্ট্র চালাইতে পারে, পুরো বাংলাদেশ চালাইছে, তো তার বয়সের ইউনূসের বয়সের পার্থক্য কতটুকু? তাহলে কেন পারবে না? এটা হলো তারে পছন্দ করে না, এই জন্য শুনে নাই কথা। তো আজকে আমি বলতেছি, যে লোক চলে গেছে, পৃথিবীর একটা এক্সাম্পল দেখাতে পারবে না যারা লুটেরা এবং স্বৈরা শাসক, তারা কেউ কার ক্ষমতা আসে নাই। এখন তারা একমাত্র আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে কি, আওয়ামী লীগ ক্ষমা চাইয়া এইসব কারণের জন্য ক্ষমা চাইয়া আবার নতুন করে শুরু করলে, ক্লিন ইমেজের লোক যদি সভাপতি নিয়ে প্রেসিডেন্টের সদস্য করে, তাহলে হয়তোবা তারা আবার অনেকদিন পরে ক্ষমতা আসতে পারবে। এখন অনেকে যেগুলি বলতেছে এগুলি একটা দুয়া তুলে, এরা বিএনপিও করছিল। এই কালকে বিএনপি ক্ষমতা 15 বছর ছিল, মাঝে কতগুলি ছেলে মারা গেছে। আওয়ামী লীগের এখন সম্পূর্ণ, আপনি যেন মিডিয়া রাখেন তো একটা আওয়ামী লীগের লোক পান কিনা আসতে। যদি আওয়ামী লীগের এরকম ডেডিকেটেড লোক থাকতো, তাহলে বঙ্গবন্ধুর লাশ সিঁড়ির মধ্যে পড়ে আসছিল কেন? হাসিনা যাওয়ার সময় 200 লোক মারা গেল না কেন? সব তো আত্মীয় স্বজন সত্য শুরু করে এই 15 বছরে তো বহুত দালাল পালছে সে। এই বিসি হইতে শুরু করে বহু দালালের তো অভাব নাই। একটা লোককে ওখানে আত্মহত্যা দিচ্ছে তার সামনে, খালেদা জিয়ার একটা ট্রাক দিয়ে, বালির ট্রাক দিয়ে আটকে দিচ্ছে। এখন তো অনেক লোকের কথা বলতেছে, কোথায় ছিল তারা? বাস্তবতা হলো এই দেশে বেশিরভাগে পার্টির মধ্যে বেশিরভাগে বিট্রিয়ার আছে, মুনাফেক আছে, মুনাফেকের সম্পর্ক। এরা বলে কি রাজনীতির মধ্যে শেষ কথা নেই, এটা তো মুনাফেকের কথা। শেষ চুল আসা, আপনি কমিটমেন্ট করবেন, কমিটমেন্টের মধ্যে মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি যে ওয়াদা করছো, ওয়াদা রক্ষা করছো কিনা। আর ওরা প্রথমে বলে কি রাজনীতির শেষ কথা নেই, তাই এটা মুনাফেকের কথা। এই মুনাফেকের কথা রাজনীতির মধ্যে তারা মার্কেটিং করতে আছে। তো এখন দেখেন, এই মুনাফিকিটার জন্যই তো আজকে নেতৃত্বরা তাদের উঠাতে গাছের আগায় উঠায়, পরে যখন পতন হয় তখন আর কাউকে খুঁজে পায় না। আমি ক্ষমতা থাকতে, এটা চ্যানেলাইতে আপনারা দেখেন, আর্কাইভে আছে, আমি কি বলছি যে আপনাকে মোস্তাকের কথা বলা হয়েছিল যে মোস্তাক যখন শেখ মুজিবের মা যখন মারা যায়, কবরস্থান থেকে উঠতেছিলেন না, তখন রশিদ সাহেব ছিল আমার সাথে, সেই আলোচকের মধ্যে রশিদ ছিল। রশিদ হলো কে সেক্রেটারি ছিল আগে, সংস্থাপন সচিব ছিল, পুত্র সচিব ছিল, ফুয়াতো মনে জামিয়ান, এবং শেখ বঙ্গবন্ধু ছিল তার উকিল বাপ, বাগ্নিরে বিয়ে দিয়েছে, উনি উকিল বাপ হয়েছে। এবং ওই একই হেলিকপ্টারে ওনার মা দাফন করার জন্য গোপালগঞ্জে গেছে, কবর খুঁজছে, মোস্তাক কবরের ভিতর থেকে উঠতেছে না। রশিদ সাহেব তখন, আমি রশিদ সাহেব দেখাই বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো দেখছেন, আপনি যখন মা দাদির কবর শুয়েছে, তখন বঙ্গবন্ধু বলছিলেন যে তুমি যদি আমি কোনোদিন না থাকি, তোমার এই মোস্তাক চাচা তোমার দেখে রাখবে। আমি স্যান্ডেলাইতে বলছি যে এমন দেখে রাখছে, দুইজন যদি থাকতেন তাহলে দেখে রাখতো ভালো করে, আর কোনো বংশ নিশানা রাখতো না। তো সুতরাং সাবধান হয়েছেন, আপনার সাথে যেগুলো দালালেরা বলতেছে, এইসব দালাল থেকে সাবধান থাকেন। আপনারা যারা স্বপ্ন দেখছেন, আমি অন রেকর্ডে রাখেন, হাসিনার কোন সময় ক্ষমতায় আসবে না। হাসিনার পার্টির লোকের চ্যালেঞ্জের মুখে পড়বে। ওখানে হালুয়া রুটির জন্য, নমিনেশনের জন্য, পদের জন্য, নমিনেশন দিলে সে এমপি, হে মন্ত্রী, সেই জন্য তারে যতটুকু পাইছে, তারে নবী ফয়গাম্বর পর্যন্ত বানাইছে না আওয়ামী লীগ। ওই যে বেটা বানাইছে, এই বেটা কোথায় এখন? তারা জিজ্ঞাসা করেন, তুমি না সংসদে কইছো সে উনি আমাদের ফয়গাম্বর, আস্তাগফিরুল্লাহ, এই কথা তো কইছে, বলছে না? তো এখন কই সেগুলির কই?
এখন বাস্তব কথা হলো 1 সপ্তাহ ধরে সে কোনো রান্না করে তার শরীর ভালো না, সে রান্না করে কোনো খাওয়া খাচ্ছে না, শুধু দুধ মুড়ি খাচ্ছে। আমি তথ্য দিলাম বাংলাদেশের কোনো, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনাদের কোনো সোর্স থাকলে। মাঝে মাঝে উনি আপনার নাইটি পরে পার্কে যে ওই বাসার সামনে যে আছে, যে বাসায় রাখা হয়েছে, সেখানে আপনার ইয়ের মতো পার্কের মতো ওখানে বেঞ্চের মধ্যে চলে যাচ্ছে, যে ড্রেস পরে শুনে জনসংখ্যা যাওয়ার কথা না সেখানে চলে যাচ্ছে। সে প্রতিদিন ফোন করে জয়শঙ্কর রাগ করে বলছে ওই কথাটা, উত্তরটা বলছে যে ম্যাডাম আপনি চাচ্ছেন, আপনার তো আমরা এগোতে পারবো না, আমরা চিন্তা করছি আপনাকে ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা করার জন্য আমি অর্থমন্ত্রীর লগে কথা বলতেছি, এই কথা বলছে তারে রাগ হইয়া। আর আপনি তো আপনি এইসব আচরণ না করলে আপনি ওখানে থাকতেন, পরবর্তীকালে আপনি আসতেন, আমরা আপনাকে বলছিলাম, আপনি শোনেন নাই, আপনি লোক মারছেন। এখন আমাদের তো এটা নিয়ে আসে আন্তর্জাতিক ইয়েতে আমাদেরকে জবাব দিয়ে করতে হচ্ছে। আর মোদি কোনো কথা বলছে না তার ব্যাপারে। তার বিরোধী দল, ওদের বিরোধী দলগুলো খুব স্ট্রং, তারা সব ধরে পড়ছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি ধরে পড়ছে। সুতরাং এখন তার কোনো ইয়ে নাই, শুধু একটা মুভমেন্ট পাস দিচ্ছে, সে পাস দিয়ে লন্ডন এলাও করতেছে না। টিউলিপ ওখানে থাকার পরে টিউলিপ চেষ্টা করছে, তার লন্ডন কোনো রাষ্ট্র নিতে চাচ্ছে না। লাইব্রেরিজ কেউ কাঁদে নেয় না, মরা লাস্টে কেউ হাঁটে না, যে স্বার্থ থাকে তখন তারে ব্যবহার করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো কি, আমাদের রাজনীতিবিদরা এটা বুঝে না যে এরা টিস্যু পেপার কোনোদিন কেউ পকেটে রাখে, আপনি মুখ পয়সা কি পকেটে রাখে না। ওই টিস্যু পেপারের যে অবস্থা হয়েছে শেখ হাসিনার এই অবস্থা। এখন এটা অনেকে আওয়ামী লীগের আহত হইতে পারেন, আমি দুঃখিত, আহত না, বাস্তবতা। আপনারা মিলাই দেখেন, অপেক্ষা করেন, দেখেন আমার কথাটা সত্য হয় কিনা। ধন্যবাদ স্যার। আমি প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল মামুন আপনার কাছে আবারও আসছিলাম। আপনি মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন কারিগরি ত্রুটির কারণে, দুঃখিত। আপনি আসিয়ান এবং ট্রাম্প ইস্যুতে কথা বলছিলেন, সেই বিষয়টি যদি সংক্ষেপে শেষ করেন। আচ্ছা, আমাদের দেখেন, আমাদের বল নিজ বল, জল গঙ্গার জল। আমাদের আসিয়ান সার্ক অশ্বডিম্ব এগুলিতে যাইলেও যা, না যাইলেও তাই। আমরা অর্থনীতি উন্নতি হয়, আমরা যদি আপনার মানব সম্পদকে আমরা উন্নয়ন করতে পারেন। যেমন আপনার বাসায় একটা বাবুসি লাগবে, সেখানে আপনি ওই বাবুসি, ভালো বাবুসি খুঁজবেন, তার রং কালার সুন্দর না কালো এটা দেখবেন না। বাংলা যদি নিজের পায়ে দাঁড়াইতে পারে, বাংলাদেশের মানব সম্পদকে যদি আমরা যেমন বিউটি পার্লারে কালো মেয়ের একটা পজিশনে আনের বিয়ে হয়, তো আপনার এগুলোর যদি স্ক্রু ড্রাইভার ধরা দিতে পারেন হাতের মধ্যে পলিশ কইরা, এদেরকে টেকনিক্যাল এডুকেশন দিয়া, তাহলে দেখবেন যে ওদের প্রয়োজনে ওরা আপনাকে নিবে যত ইয়ে করে। আমাদের দেশে গার্মেন্টস এর নেয়, ওরা কি আমাদের দয়া করে? ওরা ওদের ডলার বাঁচানোর জন্য কোন সরকার বললে, কোন আয়াত বললে, কোন ধর্মীয় কথা বললে কেউ শুনবে না। আপনি বাজার গেলে কি করেন? কোয়ালিটি ভালো, কোন জিনিসটা কোন দেশের দাম কম পাওয়া যায় সেটা কিনবেন। তো আপনার যেহেতু মানব সম্পদ আছে, এই মানব সম্পদের মধ্যে আমাদের সকল এই আমাদের ইনভেস্টমেন্ট করলে এইটাতে আমরা নিতে যাবে। আমাদের কারো কোনো আসিয়ান পাশিয়ান, আপনি দেখেন তো সারা বিশ্বে যে ঘটনাগুলি ঘটতেছে, জাতিসংঘ কি করতেছে? সার্ক নিয়ে একটা উদ্যোগ নিচ্ছে, সার্ক হলে এই হবে সেই হবে, অনেক কিছু স্বপ্ন দেখছে না। সার্কের কি অবস্থা, ভবিষ্যৎ কি? এই আসিয়ানও তাই হবে। আমাদের ওইসবের মধ্যে মাথা কামানোর দরকার নাই। আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমাদের মানব সম্পদকে আমরা পলিশ করে, বিউটি পার্লার যেমন কালো মেরে সুন্দর করে দেয়, হ্যাঁ, এটা প্রেজেন্টেবল করে দেয়, ওই আমরা যদি আমাদের এই লোকগুলোর টেকনিক্যাল এডুকেশন দিয়া প্রেজেন্টেবল, আপনি দেখেন আপনার দেশে একটা ভালো এই ফ্রিজ সারানোর লোক নাই, একটা মোবাইল সারানোর লোক নাই, ফেলে দিচ্ছে আবার নতুন কিনতেছে। হ্যাঁ, তো ওই যে এই যে এইসব টেকনিক্যাল কাজগুলি, এসির কাজ নাই, ফ্যান লাগানো, এগুলো আমরা সাফিসিয়েন্ট না। আমার লোকাল মার্কেটে অনেক জব অপরচুনিটি আছে, আমরা সেগুলোকে সেইভাবে প্রতিটা উপজেলায় টেকনিক্যাল এডুকেশন ঠিকানো উচিত। সবারই আমি পাস করার দরকার নাই, প্রফেসর সাহেবেরা করবে, রিসার্চ করবে, তারা করবে। যার মেধা যতটুকু আছে কিছু মেট্রিক করে স্ক্রু ড্রাইভার হাতে ধরাই দেবে। আই পাস করার পরে একটা লোক, সবাই এমএ পাস করতে পারবে না, সরকারে কঠোর হইতে হবে। যার মেধা আছে সে পাস করবে, মাস্টার ডিগ্রি করবে, পিএইচডি করবে। যার নাই সেই টেকনিক্যাল এডুকেশন চলে যাবে, তার ফ্যামিলির, রাষ্ট্রের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। তার অপচয় করে এতগুলি টাকা অপচয়, সময়ের অপচয়। সে দেখা যাচ্ছে আমার বাসার গার্ডে দরখাস্ত করছে বিএ পাস, এমএ পাস আছে একজন। তো তাইলে এই যে হে তো 3-4 পাস পাইলে এই চাকরিটা পাইতো, এই বেতনটা পাইতো, তাহলে তার জীবনে তার বাপের সম্পদ, রাষ্ট্র সম্পদ। এটা স্কুল কলেজে যে খরচ হয় সেটা তো সব সময় বাপের সম্পদ হয় না, এটা রাষ্ট্রের সম্পদও থাকে। একটা বাপে যত পয়সা খরচ হয় একটা লোকের এমএ পাস করতে, তার চেয়ে বেশি রাষ্ট্রের খরচ হয়, জনগণের টাকা খরচ হয়। তাহলে এটা কি ব্যাড ইনভেস্টমেন্ট? সময়ের অপচয় হয়েছে, কর্ম আওয়ার্স নষ্ট হয়েছে। তো যদি ঘুরে ফিরে যদি দারোয়ানে চাকরি করতে হয় তাহলে এমএ পাস করার দরকারটা কি? তার মানে আমার দেশে বাজারে এরকম আছে। এই যে এটা অনেক সময় লসে লাভের রূপান্তর করতে গেলে, এই যে আমরা রোহিঙ্গা আছে, রোহিঙ্গাদেরকে ওদের ভাই তোমরা চলে যাও, ওদের গেলে ট্রেনিং দিত, তোমরা যে তোমাদের দেশে চলো, তারা পিটাই পাঠায় ওখানে, ভিতরে ঢুকে যাবো। আর যদি কিছু লোক পাই আমরা টেকনিক্যাল এডুকেশন দিই, মুসলিম কান্ট্রিগুলো সাহায্য নিই, এদের করে তোমাদের
প্রয়োজনীয় লোক তেল উত্তোলন করার জন্য তোমাদের বাসার বাবুসি, এই সাপ্রাসি মালি, এগুলি সব করে আমাদের ঠিকানা দিলে ডলার তো এখানে আসবে, তারা তো বার্মা টাকা পাঠাবে না। এখন যদি আমরা না দিতে পারি আমাদের বিকল্প কি? একটা লোক যখন একটা শরীরে যখন ক্যান্সার বাসা বাঁধে তখন দেহটা বাঁচানোর জন্য হাত কেটে ফেলতে রাজি হয়ে যায়। এটা হলো আমাদের মন্দেরটা। প্রথমত উচিত ছিল প্রথম আমাদের এটা আনতে দেওয়া উচিত হয় নাই, তারপরে আনছি তাদের গেটে ট্রেনিং করে তাদেরকে একটা আমাদের যেমন আমরা কারণে আমরা সরকার গঠন করছি, রোহিঙ্গাদের একটা সরকার গঠন করে দিত, স্বাধীন রাষ্ট্র করে বলতে পারতো। তারপরেও না হলে যে বিরোধী গ্রুপের সাথে এদের কিছু লোকের ওখানে দিতে পারতো, তাদের লোকের সম্পর্ক উন্নয়ন হইতো, আমাদের বর্ডার সাইডে বার্মা তো টুকরা হবে, একটা সাইডের সাথে আমরা ওইভাবে লিয়াজও করতে পারতাম। আমাদের সরকার আওয়ামী লীগের সময় ওই বিদ্রোহী গ্রুপ কিন্তু আমাদের কাছে চাইছিল, লোক চাইছিল, তা আমরা এই লোকগুলিকে রোহিঙ্গার কিছু লোকেরা ঢুকাই দিতে পারতাম, ওরা কিছু মারা যেত, কিছু ওখানে থাকতো, যুদ্ধ করতো, আমাদের উপরে চাপটা কমে যেত, আর কিছু আমরা মুসলিম বিশ্বে দিয়ে দিতে পারতাম। তো এখন আমাদের অনেকের আপনার ব্যথা হলো মাথায়, আপনি পায়ে মলম লাগালে ছাড়বে না। চায়না কোনোদিনও আপনাকে এটা লিপ সার্ভিস দিবে। চায়না স্বার্থ ওখানে মিনারেল রিসোর্স তাদের কন্ট্রাক্ট করছে। চায়না ওদের দুই গ্রুপের কারো দেখেন, চায়না স্থাপনার মধ্যে একটা গোলা পড়ে নাই, তারা নিজের দেশের সম্পদ নিজে নষ্ট করছে, কিন্তু চায়নার এই যে মিনারেল রিসোর্স উত্তোলন করছে তাদের একটা স্থাপনা, কারণ দুই দিকে তারা বলছে ভাই আমরা ব্যবসা করতে চাইছি, তারা দুই দিকে হাত রাখতেছে। তো আমরা কেন পারলাম না? আমরা বলছি কি আমাদের কি, আমরা তো যুদ্ধ করবো না, আমার গায়ে পড়তেছে। এইসব যেসব লোকেরা, এসব ইডিয়েটেরা বলে, নির্বোধেরা বলে আপনারে 12 লক্ষ লোক আপনার উপরে চাপাই দিছে, আপনার গায়ে লোকতেছে, আপনার লোক মারা গেছে, বার্মার লোক আপনি পারলেন না। কিন্তু এই আমাদের যখন 6 ডিভিশন শূন্য ছিল, খালি 1 ব্রিগেড লোকেরে ওখানে জিয়ার আমলে খালি ওখানে ঘুরছে, পরে আন্তর্জাতিক আদালত পর্যন্ত তারা অস্থির হয়ে গেছে এই বোধ আক্রমণ করবে। পরে জিয়াউর রহমান গভর্নমেন্ট থাকতে তখন বলছে, আপনারা যারা দেখছেন তখন জানেন, তখন বলছে না 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 আমাদের ওখানে শীতকালীন ট্রেনিং করতে গেছে, তোমাদের আক্রমণ করতে যায় না। খালি একটা ঘটনার পরে এমন এমন সোজা হয়েছে। আর কোনোদিন বার্মা এখানে বার্মা ক্ষেতের আলের মধ্যে বন্দুক ফেলে পালাইতো বাংলাদেশের লোকরা দেখলে, বিডিআর কে দেখলে। তো সেই সময় তখন আমাদের এত সক্ষমতা ছিল না, এখন আমাদের 10 ডিভিশন হয়েছে, তখন ছিল আমাদের 6 ডিভিশন শূন্য। চিরং তখন একটা ক্যান্টনমেন্ট ছিল, স্টেশন ছিল, ওই অনেকগুলি ইউনিট ছিল না। এখন দেখেন রামুতো আমাদের একটা ইয়ে হয়েছে, ডিপ হয়েছে। তো এখন আমরা বলতেছি আমাদের কিছু সাইকোলজিক্যাল এফেক্ট করতেছে ওরা, ওদের এরা যারা এইসব কথা বলে তারা পরোক্ষভাবে ইন্ডিয়াকে বার্মাকে সার্ভ করে, এদের দেশপ্রেমের অভাব আছে অথবা না বুঝে বলে। ধন্যবাদ জনাব পাটোয়ারি স্যার, আমাদেরকে শেষ করতে হবে। আমি আবারও প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমি কিছুক্ষণ আগে করেছিলাম, যেটির উত্তর দিয়েছেন। আপনার দৃষ্টিতে আসিয়ান ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং ট্রাম্পের যে শুভেচ্ছা বার্তা, সেই দুটিকে নিয়ে আপনার একটু একটু ছোট করে যদি একটি বিশ্লেষণ দেন, একদম ছোট। আমি একটা কথা যে অনুমতি দেন, আমি একটা কথা বলি, একটা অনুমতি দেবে। এই পর্যন্ত আমাদের ওয়ার্ল্ডের অনেকগুলো অর্গানাইজেশন হয়েছে, কিন্তু এই অর্গানাইজেশন গুলি এই যে সারা বিশ্বের জন্য কি অশ্বডিম্ব পারছে, কিছু কাজে আসছে, স্যার কি কিছু করতে পারছে, কেউ কিছু করতে, আপনি একটা দেখান থেকে জাতিসংঘ তো বহুদিন থেকে আছে, জাতিসংঘ এই যে লেবাননে যে লোক মারতেছে, এইভাবে গণহত্যা চলতেছে, কি করতেছে জাতিসংঘ? কেউ কিছু করবে না, আপনাকে কেউ পাড়া দিবে, আপনাকে লিপ সার্ভিস দিবে। চায়না কোনোদিনও কারোর পক্ষ হয়ে যুদ্ধ করে নাই, করছে? দেখেন তো পৃথিবীর কোথাও করছে? অন্যরা আসছে, শূন্য হয়েছে। চায়না ব্যবসায়ী, তারা এসব বেজালের মধ্যে যাবে না, আপনাকে বলবে যে আমি আছি তোমার সাথে। তা আপনার সাথে থাকলে আমার এই কথা বললে আপনার লাভ হবে কি? হ্যাঁ, এই যে ইউক্রেনকে লাগাই দিছে না, পরে পরক্ষণে কি হয়েছে, তাদের রিসোর্স গুলি, তাদের টাকা, যে তাদের ফরেন কারেন্সি যেটা জমা ছিল, সেগুলি অস্ত্র, সেগুলি বিক্রি করতেছে তাদেরকে, বিনা পয়সাতে দিচ্ছে না। মাঝখানে তাদের লোক মারা যাচ্ছে, তাদের শিল্প ধ্বংস হচ্ছে, বিল্ডিং ধ্বংস হচ্ছে। তো সুতরাং ওইগুলি কেউ দিনের শেষে কেউ আপনাকে করবে না, আপনি নিজের সাহায্য নিজেকে করতে হবে। এইসব সংগঠন যারা অনেকে না জানে, এইসব সংগঠনের পিছনে দৌড়ায়। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সংগঠন যে এতদিন ছিল কি কি লাভ লাগা হয়েছে বাংলাদেশে, কি জাতিসংঘ বাংলাদেশে কি লাভ করছে? কি আমরা রোহিঙ্গাকে পাঠাইতে পারছে? আমরা তো আপনি যার কোনো ক্ষমতাই নাই, যার সক্ষমতা নেই, কারণ এরা সৃষ্টি হয়েছে আমেরিকার ইয়েতে, আমেরিকার ফান্ডে চলে তারা। ওয়ার্ল্ড ব্যাংক, IMF ওদের 80% শেয়ার হলো আমেরিকা যেদিকে করবে সেদিকে তারা লোন দিবে। আর লোন দেওয়া তো আমরা সাহায্য করে না, লোন তো হলে আপনাকে ফরেন নির্ভরশীল করাবো, আমরা সুদের উপরে টাকা লগ্নি করবে। আমরা IMF দেখেন বিশ্বে পৃথিবীর অনেক, যে কোনো জায়গায় বলে না যে আমরা অমুক জায়গা থেকে এত টাকা ঋণ পাইছি। আপনি যদি পার্সোনাল কোনো লোন নেন, আপনি কি বলবেন পত্রিকায় যে আমি লোন নিছি আরেকজনের কাছ থেকে, প্রফেসর সাথে লোন নিছি, এটা আমি বলবো? তাহলে রাষ্ট্র লোন নিচ্ছে, এটা কোনো ক্রেডিটের ব্যাপার না, এটা ডিসক্রেডিট। বা এত বছর পরে আমরা লোন নিয়ে কেন বাজেট করতে হবে? এগুলি করছে কেন? আমাদের দুর্নীতিবাজদের জন্য, আমাদের কিছু ইন্টেলেকচুয়ালদের এইসব ভুল ইয়ের জন্য, ওই পরজীবীর জন্য এই ঘটনাগুলি করছে। আমরা
এই যে আমরা অল্প দিনের মধ্যে ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক পড়ে যে আমাদের কোরবানির গরু সাফিসিয়েন্ট হয়ে গেছি, আমরা পেঁয়াজি সাফিসিয়েন্ট হয়ে গেছি। তার মানে কি সম্পর্ক ভালো করা আমাদের উন্নতি, না খারাপ হলে বা উন্নতি? তো সুতরাং আমাদের এইগুলি এইসব তাত্ত্বিক কথা বলে লাভ নাই। কোনো অর্গানাইজেশন আপনাকে সাহায্য করবে না। এতগুলি লোক কোরবানির সময় এতভাবে মারতেছে, সিজ পাওয়ার মানতেছে না ইসরায়েল। তো সেখানে কি করতেছে? অনেক অনেক সংগঠন, ওয়ার্ল্ডের তো অনেক সংগঠন আছে, অনেক রাজা বাদশারা আছে। মুসলিমরা কি করতেছে? আপনি ইসরায়েলে দেখেন শুয়োর চর্বি দিয়ে আমাদের নোটিস খাই আমরা, যে বসে অমুক করবে না। আপনি কাউন্সিলিং করবেন লোকজনকে যে ভাই এটা না খাইলে আমার এরকম হবে, তুমি চয়েস তোমার। কিন্তু আমি যদি কাউন্সিলে আপনাকে বলি যে এটা খালি এর কি ব্যাড এফেক্ট আছে, আমরা মুসলমান, আমরা শুয়োর চর্বি খাবো না, মাসে এমনি কিনবে না। এখন তো ইন্ডিয়ান কিনে না দোকানে, কারণ মানুষ যখন দেখবে এই দেশের লোক তো দেশ পাবে, সাধারণ লোক, শিক্ষিত লোকরা হলো ইয়ে করে, তারা রেসপন্সারি করে। কিন্তু এই দেশের সাধারণ লোকদের দেশ মনে করছে অনেক রিক্সাওয়ালা কিনে না, আমার দোকানে যে দেখেন ইন্ডিয়ান জিনিস কিনতে চায় না, না পাইলে বাধ্য হইলে কিনে ওরা। তো সুতরাং আমাদের নিজের উৎপাদন করবো, আমরা যা খাবো তাই উৎপাদন করবে, নাহলে বিকল্প অন্য রাষ্ট্র থেকে, মুসলমানের কাছ থেকে আনবো। আমরা এখান থেকে আনতে হবে কেন? তাহলে না ওরা যদি দেখে যে আপনি কামড় দিতে পারেন, তখন আপনাকে হিসাব করবে না। তোমরা হিসাব করবে না, আপনাকে তুচ্ছ তাচ্ছল্য করবে। আমরা প্রধানমন্ত্রীকে ডিপ্টি সেক্রেটারি রিসিভ করবে। এর আগে তো আমাদের প্রধানমন্ত্রীরা গেছে, রাষ্ট্রপতিরা গেছে, দেখেন তো হাসিনা যেভাবে রিসিভ করছে ডিপ্টি সেক্রেটারি। আর আগের গুলি দেখেন তো, কি এরশাদের কে কোথায় কে রিসিভ করছে, জিয়া রহমানকে, খালেদা জিয়ার কারা রিসিভ করছে এয়ারপোর্টে। সমস্যা না, সেই এয়ারপোর্টে দাঁড়ায় রয়েছে আগে যায়। তো এগুলি হচ্ছে কি, এগুলি আপনি যদি নিজে সম্মানিত না করেন, কেউ আমরা অন্যরা সম্মান করবে না। আপনাকে আগে দিয়ে আপনাকে যদি অসম্মান করে, আপনি রিয়েক্ট না করলে, আপনি বলতে এদের তো লাত্তি দিলে চলে, তাও লাত্তি দিতে থাকবে, সম্মান তো আর করবে না। যাক, আমার এই পর্যন্ত। এখন আর আমি এখানে ছুটি নিয়ে নেই। ধন্যবাদ স্যার, আপনাকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার প্রফেসর অসংখ্য সাহেব। মূল্যবান ডক্টর মামুন স্যার, যদি আপনি শেষ করেন বিষয়গুলো নিয়ে। স্যার, আপনার মিউট করা, আপনার ওখানে মিউট করা, আমরা শুনছি না। হ্যাঁ, শুনতে জি পাচ্ছেন? স্যার। সেন্ট্রালি মিউট করা ছিল। জি। আচ্ছা, যেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে পাটোয়ারি ভাই চমৎকার বৈপ্লবিক কথা বললেন, ইনফ্লুয়েন্সিয়াল কথা। আসলে বিভিন্ন রকম পলিসি একটা রাষ্ট্র গ্রহণ করতে পারে। কোন পলিসিটা কোন সময়ে কার্যকর হবে সেটাও একটা মানে বুঝতে হবে এখন, কারণ পলিসি গুলো কার্যকর হলেই আমরা সফল হই। বিশ্বের বিভিন্ন দেশ, জাতিসংঘের সদস্য কিংবা আন্তর্জাতিক কমিটির সদস্য যেমন আছে, আবার এই সংস্থাগুলো দিয়ে যে খুব একটা কাজ হচ্ছে এটাও আবার বিষয়গুলো এরকম যে বাতাসের মধ্যে থেকে আমরা কিন্তু বুঝতে পারি না যে বাতাসের মধ্যে আছি। কিন্তু আমাদের শ্বাস-প্রশ্বাসটা চলে, ফুসফুস কাজ করে, এই বাতাস থেকে অক্সিজেন নেয়। ওটা সহজে টের পাওয়া যায় না। হঠাৎ যখন ঝড় হয়, আ প্রবল বায়ু প্রবাহ হয়, তখন আলাদাভাবে বুঝি যে এইটাকে বাতাস বলে। তো ব্যাপারগুলো অনেকটা এরকম যে আন্তর্জাতিক সংস্থা বা একটু এরকম। কিন্তু আ যে কথাটা হলো যে সংস্থাগুলো কিন্তু আসলে আমাদের ওদের ব্যবহার করে সুবিধাটা আদায় করে। এটাই হলো আমার রাষ্ট্রের একটা সরকারের কৃতিত্ব বা পলিসি মেকারদের দিক। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে ডোনাল্ড ট্রাম্প, পুতিন আ তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। এটা তো একটা ক্যাজুয়াল ব্যাপার। কারণ ওই যে আমাদের দেশের স্বাধীনতা দিবসে তারা রাষ্ট্রীয়ভাবে শুভেচ্ছা জানাবেন। এটাই স্বাভাবিক ব্যাপার। এটা না জানালেই বরং এটা একটা অস্বাভাবিক ব্যাপার। কিন্তু এটার মাধ্যমে এমন নয় যে তারা আমাদের খুব একটা সাহায্যের হাত এগিয়ে দিচ্ছে বা পিছিয়ে দিচ্ছে। তবে একটা জিনিস হলো যে আমাদের আ এখন যেটা হবে যে বাংলাদেশ রাষ্ট্রপ্রধান যে কথাটা আমি আগে বলেছি সেটা হলো যে আমরা ছোট আয়তনে বিরাট বড় জনসংখ্যার একটা রাষ্ট্র। আমাদের অবশ্যই খুব আ মেপে কথা বলতে হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে অতীতেও সরকারি পর্যায়ে কিছু অসংলগ্ন কথার কারণে কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিক অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো যার জন্য আজকে আমাদের এই অবস্থা। তবে আমাদের বর্তমানে যে অবস্থাটা সেটা হলো যে পাটোয়ারি ভাই যে কথাটা বলেছেন, সেটা হলো আমাদের আসলে খেটেই খেতে হবে। পরিশ্রম করেই আমাদের অর্জন করতে হবে। কারো প্রতি যেমন নতজানু হওয়া যাবে না, এটাও সত্য। আবার কাউকে আবার আঘাত করে অসন্তুষ্টও করা যাবে না। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য করতে হবে এবং সবচাইতে বড় কথা যে বুঝতে হবে যে কোন সময়টাকে আমি কাজে লাগাবো। তো বর্তমানে আমাদের বাংলাদেশের আ যে ভৌগোলিক অবস্থান এবং আপনারা লক্ষ্য করেছেন যে গ্লোবাল পলিটিক্স এ সাউথ চায়না সি এবং
বঙ্গোপসাগর, এই রিজিয়নটা কিন্তু ক্রমেই আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই অঞ্চলটা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং বৈশ্বিক বিশ্লেষকরা বলছেন আগামী শতকটা হচ্ছে এশিয়ার। এটা অর্থনৈতিক বুমিং এর কারণে বলা হচ্ছে। তো ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ক্রমেই পিছিয়ে পড়ছে। এশিয়ার অর্থনীতি কিন্তু ক্রমবর্ধমান। তো সেই হিসেবে এশিয়ার একটা কান্ট্রি হিসেবে বাংলাদেশ এইখানে কতটুকু জায়গা করে নিতে পারবে, সেটা প্রস্তুতি কিন্তু এখনই আমাদের নিতে হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে উপযুক্ত সময়ের উপযুক্ত পলিসিটা নিতে পারলেই কিন্তু আমরা গেইন করে ফেললাম। তো সেক্ষেত্রে পাটোয়ারি ভাই যে কথাগুলো বলেছেন অত্যন্ত চমৎকার, যে আমাদের আসলে কেউ এভাবে সাহায্য করবে না। আসলে রাষ্ট্র কোনো রাষ্ট্রই কোনো রাষ্ট্র সাহায্য করে না। ইনফ্লুয়েন্সটা আদায় করে দিতে হবে। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশ বর্তমানে যে গ্লোবাল পলিটিক্স এর রিজিওনাল থিয়েটার, সেক্ষেত্রে এখন বাংলাদেশ অনেকের মনোযোগ আকর্ষণ করছে। এটা একটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিক। এই মনোযোগটা আহ ধরে রেখে আমরা সরকারে যারা আছি তারা যদি কার্যকর পলিসি বের করতে পারেন, তাহলে আমার মনে হয় আমার দেশের জন্য খুব সুবিধা হবে। এটাই আমি বলছি যে আমরা চাই যে আমাদের পলিসি ফিজিবল হোক। আর আমাদের কূটনীতিটা হোক অর্থনৈতিক কূটনীতি, আপনারা যেন অবশ্যই যা কিছু সেটা যেন ইকোনমিক ডেভেলপমেন্টের স্বার্থে করা হয়। আমাদের বাংলাদেশের একটা সমস্যা হলো, বাংলাদেশের জনগণের একটা সমস্যা হলো যেমন ইউরোপ বা আমেরিকার জনগণের মতো মানে আমরা কুল না। আমরা আসলে খুব আবেগপ্রবণ। তো সেক্ষেত্রে পাটুলি ভাই যে কথাটা বলেছেন, আমাদের কিন্তু রিসার্চের জায়গাটা, গবেষণার জায়গাটা এবং সবাইকে মিলে যে অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, এই বিষয়গুলো এডুকেশন সিস্টেমের মধ্যে আমাদের কর্মমুখী শিক্ষা দরকার। আরো যেটা দরকার নেশন বিল্ডিং এর জন্য, আমাদের একই দেশে দেখেন কত ধরনের শিক্ষা, আমাদের মাদ্রাসার শিক্ষা, সাধারণ শিক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষা, বিভিন্ন রকম শিক্ষা, এই বিভিন্ন রকম শিক্ষার কারণে মানে জেনারেশন কিন্তু বিভিন্ন ভাবে আলাদা আলাদা হয়ে বেড়ে উঠছে। এটা কিন্তু আমাদের ন্যাশনাল বিল্ডিং এর জন্য ক্ষতিকর। কাজে আমরা যদি একটা সামগ্রিক ন্যাশনাল কারিকুলামের আকারে এনে আমাদের ইয়াং জেনারেশনকে যদি কর্মমুখী করতে পারতাম, তথাকথিত অনার্স মাস্টার্স এর ডিগ্রি নিয়ে সময় নষ্ট করার পরিবর্তে, জাপান কিন্তু এভাবে এগিয়ে গিয়েছে, চায়না কিন্তু এভাবে এগিয়ে গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কান্ট্রি গুলোতে আপনি দেখবেন যে তারা কিন্তু ম্যানপাওয়ার গুলোকে কিভাবে ডাইরেক্ট ইনভেস্ট করছে কর্মক্ষেত্রে। আর আমরা আমাদের ইয়াং জেনারেশনকে ৬-৭ বছর একটা এমন একটা সিস্টেমের মধ্যে ফেলেছি, তারা লেখাপড়া করছে না, রাজনীতি নিয়ে ব্যস্ত, দলাদলি নিয়ে ব্যস্ত। তো তাদের কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যেমন অপচয় হচ্ছে, তার পারিবারিক সম্পদ অপচয় হচ্ছে, পাশাপাশি তার নিজের জীবনের মূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো পাটোয়ারি ভাই যেভাবে আলোচনা করেছেন, আমার সে আলোচনা করছে আপনি এটাকে জানাবেন। আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় করতে হবে। কারণ গ্লোবালি কিন্তু এখন একটা চেঞ্জের দিকে যাচ্ছে, আমরা যেটা খেয়াল নাই। আপনি দেখেন ৬০-এর দশকে ৫০ এবং ৬০-এর দশকে যে কোল্ড ওয়ার সিচুয়েশন ছিল, আবার কিন্তু একটা নিউ কোল্ড ওয়ার এর একটা সিচুয়েশন তৈরি হয়েছে রাশিয়ার উত্থানের মাধ্যমে। এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে থিঙ্ক এবং লায়ন করছে, সেটা কিন্তু একটা দিক নির্দেশনা। এবং এটার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যালেন্স করার জন্য যে রাশিয়া, চায়না, ইরান এবং তার সাথে ভারত আছে, এগুলো যে একটা ব্যালেন্সিং পাওয়ার তৈরি হচ্ছে, এই দ্বৈরথের মধ্যে বাংলাদেশ কিভাবে তার সম্পদটাকে আদায় করে নিতে পারে, সব পক্ষকে খুশি রেখে, সেটা 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 আমাদের জন্য প্রধান। আহ, ধন্যবাদ, ধন্যবাদ জনাব ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী আপনাকে। ধন্যবাদ জনাব হাকিম পাটোয়ারি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, আমাদের আলোচনা শোনার জন্য।
আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সতর্ক থাকবেন।